চেক করতেছি। ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছো? ভাইয়াকে একটু কমেন্টে লিখে জানাও যে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? যদি শোনা যায় তাহলে আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, ওকে। আচ্ছা, তো যেহেতু কথা শোনা যাচ্ছে তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমাদের টপিক তোমরা সবাই জানোই। আজকে হচ্ছে টপিক হচ্ছে আমাদের টিস্যু এবং টিস্যুতন্ত্র। এটা হচ্ছে বোটানি চ্যাপ্টার। তো আজকে টপিক আমরা শুরু করব। তো সবাই যদি জয়েন না করো জলদি করে জয়েন করে ফেলো, আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, তো আজকের চ্যাপ্টারটা হচ্ছে প্রথমে বোটানি নিয়ে কিছু কথা বলি, যেহেতু অনেকেই মনে করে যে বোটানি খুবই বোরিং এবং খুবই বিরক্তকর সাবজেক্ট। তাই আগেই বলে নিচ্ছি যে আজকের ক্লাস চেষ্টা করব যতটা ইন্টারেস্টিং করা যায় এবং যতটা সহজে যতটা মজা দিয়ে বোঝানো যায়। আশা করি যে ক্লাসটা করার পর অন্তত 90% পড়া যাতে ক্লাসেই হয়ে যায়, আর বাকিটুকু বাসায় যেয়ে পড়লেই হবে। ওকে, বা বাসায় নিচে নিচে পড়লেই হবে। ওকে, তো আমরা শুরু করে দিচ্ছি। আমাদের আচ্ছা, স্লাইড কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? স্লাইড যদি দেখা যায় ভাই একটু জানাও যে ভাইয়া স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছে, তাই সবাইকে ওয়ালাইকুম সালাম। আর ভাইয়া যেহেতু আজকে ক্লাস নিচ্ছে, তো আজকে পরিচয়টা দিয়ে নিয়ে, ভাইয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের 5th ইয়ারে পড়াশোনা করতেছি। আমার নাম মাহমুদ হাসান তনিম। তো আজকের লেকচারে তোমাদের সাথে থাকবো। আচ্ছা, তো ভাইয়া শুরু করে দিই। আচ্ছা, সবাই বই খুলো। আমাদের এই লেকচারটা করতে আমাদের যা যা লাগবে সেগুলো হচ্ছে তোমাদের সবার কাছে যদি বই থাকে, আবুল হাসানের উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র বই লাগবে। 2019 এডিশন হলেও চলবে, 2020 এডিশন হলেও চলবে, কোনো সমস্যা নাই। তেমন একটা চেঞ্জ আসে নাই, দুই একটা চেঞ্জ আসছে, সেগুলো ভাইয়া চেষ্টা করবো যে বলে দেওয়ার জন্য, যেগুলো এক্সট্রা আসছে। আর বাকিগুলো তো ওকে, নো প্রবলেম। আর সাথে কম্পেনিয়ন বুকটা রাখবা, আর খাতা আর কলমটা সাথে সাথে রাখবা, যাতে কিছু যদি লিখতে হয় বা কোনো টেকনিক দেওয়া লাগে যাতে লিখতে পারো। ওকে, আচ্ছা, আর একটুখানি গভীর মনোযোগ দিলেই হয়। আচ্ছা, তো আমরা শুরু করে দিই। প্রথমে চলে আসি। দেখো, চ্যাপ্টার শুরু করতেছি, প্রথম পেজে চলে যাও। প্রথম পেজ, প্রথম পেজ হচ্ছে অষ্টম অধ্যায়। দেখো লেখা আছে টিস্যু এবং টিস্যুতন্ত্র। আচ্ছা, তো এখান থেকে আমরা শুরু করতেছি। প্রথমেই দেখো আমরা একটা সংজ্ঞা দিয়ে শুরু করব। দেখো প্রথমে প্রথম প্যারাটাতেই একটা সংজ্ঞা আছে, টিস্যুর সংজ্ঞা আছে। তো এই সংজ্ঞাটা থেকে না কোশ্চেন আসে। তো কিরকম কোশ্চেন আসে সেটা আমরা পড়বো। তো আসে আগে আগে দেখিনি কি আছে। বলছে যে দেখো, একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী একটি বিচ্ছিন্ন কোষগুচ্ছ বলা হয় টিস্যু। তো এই দেখো ভাই হচ্ছে 4টা বৈশিষ্ট্য টিস্যুর আলাদা করে দিচ্ছে। কোশ্চেন আসবে যে নিচের কোনটা টিস্যুর বৈশিষ্ট্য নয়। তাহলে টিস্যুর বৈশিষ্ট্য কি কি সবাই একবার বলে ফেলাই। কি কি? একই উৎস থেকে সৃষ্ট হতে হবে, একই ধরনের কাজ করতে হবে, কোষগুলো অবশ্যই অবশ্যই সমধর্মী হইতে হবে, এবং কোষগুলো অবিচ্ছিন্ন হইতে হবে। কেমন হইতে হবে? অবিচ্ছিন্ন। ওকে, তাহলে যদি একই উৎস থেকে সৃষ্টি হয়, সমধর্মী, একই ধরনের কাজ সম্পন্নকারী অবিচ্ছিন্ন কোষগুচ্ছ হয়, তাকে বলা হয় টিস্যু। ঠিক আছে, তো পরীক্ষায় আসবে নিচের কোনটি টিস্যুর বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, যাতে আমরা আনসার করতে পারি যে কোনটা না। ওকে, এরপর চলে যাও নিচে আসো, আমরা দেখি আসে হচ্ছে টিস্যুর প্রকারভেদ। আচ্ছা, তো টিস্যুর প্রকারভেদ থেকে আমাদেরকে কি কি পড়তে হবে? প্রথমে যাও, টিস্যু প্রকারভেদ থেকে প্রথমে পড়তে হবে যে কত ভাগে ভাগ করা যায়। টিস্যুকে প্রধানত হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়। একটার নাম দেখো ভাজক টিস্যু, একটার নাম হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে ভাজক টিস্যু, আরেকটা হচ্ছে স্থায়ী টিস্যু। ওকে, আচ্ছা, এখন আমরা শুরু করব ভাজক টিস্যু দিয়ে। আমাদের ইন্টারের বইতে মূলত ভাজক টিস্যু আলোচনা করা হয়েছে, এবং এটা থেকে সব
সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। তো আমরা ভাজক টিস্যুটা খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, তো প্রথমে আসি ভাজক টিস্যু প্যারাটাতে যাই। এখানে দেখো লেখা আছে ভাজক টিস্যুর অপর নাম মেরিস্টেম। এই কথাটা দাগায় রাখো, ভাজক টিস্যুর অপর নাম কি? অপর নাম হচ্ছে মেরিস্টেম। ওকে, আচ্ছা, এখন আমরা পড়বো কি, আমরা হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো পড়বো, কারণ এখান থেকে আমাদের কোশ্চেন আসবে। তো বৈশিষ্ট্যগুলো যদি পড়তে হয়, ভাইয়া বলবো যে বৈশিষ্ট্য আমরা মুখস্থ করব না, আমরা চিত্র থেকে চেষ্টা করব যে বৈশিষ্ট্য যতটুকু পর্যন্ত মুখস্থ করা যায় আর কি। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটুখানি জুম করি ভাইয়া। দেখো এখানে একটা চিত্র আছে, দেখো এই যে পাশেই দেখো একটা বড় চিত্র আছে। চিত্রটা এই যে দেখো, এই চিত্রটা যেটার কথা বলতেছি সেটা হচ্ছে তোমার, ওকে, আচ্ছা, এখানে একটা চিত্র আছে দেখো, এই যে আদর্শ ভাজক কোষের চিত্র, এই যে দেখো। তো আদর্শ ভাজক কোষের চিত্রটার দিকে আমরা ভালো করে তাকাই, সবাই আমরা এই চিত্র থেকে সবগুলা বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? আমরা অন্য কোনো দিকে না তাকাই। তো সবার আগে এই চিত্রের দিকে তাকাই, তোমরা ভাইয়ের সাথে সাথে বলো যে প্রথমত কোষের টিস্যুটার নাম কি? টিস্যুটার নাম হচ্ছে ভাজক টিস্যু, তাই তো? তার মানে নামটা যেহেতু ভাজক টিস্যু, তাহলে সে কি করবে? সে অবশ্যই বিভাজন করবে, তাই তো? নাকি স্থায়ী টিস্যু বিভাজন করবে? যার নামের মধ্যে ভাজক আসে সেই তো বিভাজন করবে, তাই না? তো প্রথম কথা, যে ভাজক টিস্যুগুলো সাধারণত বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়। কেমন হয়? বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়। তাহলে এটাও বুঝে গেলাম যে প্রথমটা হচ্ছে ভাজক টিস্যু, ভাজক টিস্যুগুলো কেমন হয়? বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়। এতটুকু ক্লিয়ার। এখন তোমরাই বলো, একটা কোষ সে যদি মৃত হয় সে কি বিভাজন করবে, নাকি জীবিত হলে বিভাজন করবে? অবশ্যই কোষগুলো যদি জীবিত হয় তাহলেই তো বিভাজন করবে। একটা মৃত জিনিস সে তো আর বিভাজন করবে না। তাহলে কোষগুলো অবশ্যই কেমন হয়? জীবিত হয়। ঠিক আছে, তাহলে কি কি বুঝলাম? যে ভাজক টিস্যুগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়, আর ভাজক টিস্যুগুলো কিরকম হয়? জীবিত হয়। আচ্ছা, এবার আসি, এবার এই চিত্রটার দিকে আমরা একটু তাকাই সুন্দর করে। এই চিত্রটার দিকে তাকাইলে তোমরা দেখতে পেয়েছো অনেকগুলো কোষ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কোষ আছে। দেখো এই কোষগুলো দেখতে কিরকম আকৃতি মনে হচ্ছে? ষড়ভুজাকার আছে। পাশে আবার কোষ আছে, দেখবা যে পাশের গুলো লম্বা লম্বা আছে, আবার পাশে একটা আয়তাকার আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ভাজক টিস্যুর যে কোষগুলো সেগুলো অনেকগুলো আকৃতির হইতে পারে। এখান থেকে দেখে দেখে আমরা মনে রাখতে পারি কি কি আকৃতি হতে পারে। ষড়ভুজাকার হতে পারে, পঞ্চভুজাকার হতে পারে, আয়াতাকার হতে পারে, লম্বাকার বা নলাকার হতে পারে। ঠিক আছে, তাহলে ভাজক টিস্যুর আকৃতি এই হতে পারে, এটা আমরা মনে রাখলাম চিত্র থেকে। এখন আমরা একটু তাকাই চিত্রের মধ্যে, দেখো সুন্দর করে তুমি দেখতে পাচ্ছ এইটা একটা যদি ভাজক কোষ হয়, আর একটা হচ্ছে এটা হচ্ছে একটা ভাজক টিস্যুর কোষ হয়। তুমি বলো তো এই পাশাপাশি কোষের মধ্যে কি কোনো ফাঁকা জায়গা তুমি দেখতে পাইতেছো? কোনো ফাঁকা জায়গা তুমি দেখতে পাইতেছো না। তার মানে এটার মধ্যে কোনো ফাঁকা জায়গা নাই, তাহলে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা নেই। তারপর দেখো এই কোষের ভিতরে তুমি কি কোনো গহ্বর বা গর্ত দেখতে পাইতেছো? কোনো গহ্বর বা গর্ত আমরা কোথাও দেখতে পাইতেছি না। তার মানে এখানে কোনো আন্তঃকোষীয় গহ্বরও নাই। তাহলে আমরা কি কি পাইলাম দেখো, আমরা পাইলাম হচ্ছে প্রথমে যেটা পাইলাম সেটা হচ্ছে ভাজক টিস্যুগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন হবে, কোষগুলো জীবিত হবে, আকৃতি হচ্ছে আমরা চিত্র দেখে দেখে মনে রাখছি, ষড়ভুজাকার হতে পারে, পঞ্চভুজাকার হতে পারে, আয়তাকার হতে পারে, নলাকার হতে পারে। তারপর আমরা শিখলাম যে মাঝখানে কোনো ফাঁকা জায়গা তো দেখতে পাইতেছি না। আর কি শিখলাম? যে মাঝখানে যেহেতু ফাঁকা জায়গাও দেখতেছি না, কোনো গহ্বরও দেখতেছি না, তাহলে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা নেই, আন্তঃকোষীয় গহ্বর নেই। আচ্ছা, এখন আসি পরে। এবার তুমি একটু চিন্তা করো তো এই কোষটার ভিতরে দেখো ফোটা 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 দেওয়া আছে, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। আর বিশাল বড় একটা গোল্লা দেওয়া আছে, দেখছো এই ভিতরের গোল্লাটা? এই গোল্লাটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে তুমি একটু চিন্তা করো যে নর্মালি কোষের মধ্যে নিউক্লিয়াস কি এত বড় থাকে? থাকে না। তার মানে কি ভাজক টিস্যুর মধ্যে একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এদের নিউক্লিয়াস গুলো থাকে বড় বড়, সাইটোপ্লাজমটা থাকে কম কম। ঠিক আছে, তাহলে কি দেখো নিউক্লিয়াস কিরকম ঘন, নিউক্লিয়াস হচ্ছে বড়, আর সাইটোপ্লাজমটা হচ্ছে মানে কম থাকে এবং এটা ঘন ঘন থাকে। কারণ দেখো তুমি ফোঁটাগুলা কিরকম করে দিছে, খুবই কাছাকাছি ফোঁটাগুলা দিছে। তার মানে কি এটা এটা দিয়ে বোঝা যাচ্ছে যে ঘন ঘন ইয়া থাকে। ওকে, আমরা এগুলো বুঝে গেলাম। এবার চলে যাও হচ্ছে আমরা পরে চলে যাই। তাহলে এখন আমরা সবগুলো বৈশিষ্ট্য মোটামুটি আমাদের পড়া শেষ। এখন ভাইয়ার সাথে সাথে সবগুলো দাগাই ফেলি, চলো বইয়ের মধ্যে। প্রথমে আসো, প্রথমে দেখো 2 নাম্বার পয়েন্টে সুন্দর করে দেওয়া আছে যে ভাজক টেসের কোষগুলো কিরকম হয়? বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়। তারপরে দেখো 1 নাম্বারে লেখা আছে কোষগুলো কেমন হয়? জীবিত হয়। আমরা চিত্র দেখে দেখে মনে রাখতেছি কি কি পাইলাম? বিভাজন ক্ষমতা সম্পন্ন, জীবিত। তারপর কি পাইলাম? আকৃতিগুলা দেখি। আকৃতির মধ্যে আছে কি? ষড়ভুজাকার, পঞ্চভুজাকার, আয়তাকার, নলাকার। ঠিক আছে, তাহলে এই আকৃতিগুলো পড়ে নিলাম। ওকে, তারপর চলে আসি 4 নাম্বার
5 নম্বর পয়েন্টের দিকে তাকে, নিউক্লিয়াসটা কেমন? বড়। আর সাইটোপ্লাজমটা কেমন? ঘন। তাহলে নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন। পরের পৃষ্ঠায় যাও, পরের পৃষ্ঠায় সুন্দর করে 6 নম্বর পয়েন্টে পেয়ে যাবা এটার মধ্যে কোনো কোষীয় গহ্বর থাকে না, কোনো আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না। ঠিক আছে, কোনো কোষীয় গহ্বর থাকে না, কোনো আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না। এতটুকু হয়ে গেল। এখন আর দুইটা জিনিস আমরা মনে রাখবো। এখন দেখো এখানে যে কোষ প্রাচীরগুলো দিছে তোমরা দেখতেই পাচ্ছ যে কোষ প্রাচীরগুলো কি একটা লাইন দিয়ে আঁকছে নাকি দুইটা লাইন দিয়ে আঁকছে? দেখাই যাচ্ছে এগুলো একটা সিঙ্গেল লাইন দিয়ে আঁকা, সিঙ্গেল লাইন দিয়ে আঁকা, সিঙ্গেল লাইন দিয়ে আঁকা। মানে প্রত্যেকটা কোষ প্রাচীর হচ্ছে সিঙ্গেল লাইন দিয়ে আঁকা। সিঙ্গেল লাইন মানে বোঝাচ্ছে এগুলো হচ্ছে পাতলা কোষ প্রাচীর। আর যদি এখানে ডাবল লাইন থাকতো তাহলে তাকে কি বুঝাইতো? এটা হচ্ছে মোটা কোষ প্রাচীর, ঠিক তো? তাহলে যেহেতু পাতলা কোষ প্রাচীর, তোমরা মনে রাখবা তোমরা পুরো বোটানি বইতে বা উদ্ভিদ বিজ্ঞান বইতে যতগুলো পাতলা কোষ প্রাচীর পড়বা বেশিরভাগই হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। তো এটাও পাতলা কোষ প্রাচীর, যেহেতু এটা কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। ঠিক আছে, পাতলা কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি। এখন তুমি বলো তো আমাদের সকল কাজ একটা কোষের কে কন্ট্রোল করে? অবশ্যই 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 নিউক্লিয়াস কন্ট্রোল করে। এখন একটু আগে ভাইয়া বলছি যে এই কোষগুলোর নিউক্লিয়াসটা হচ্ছে বড় বড় হয়। তো যে কোষের নিউক্লিয়াস বড় তার কি কাজ বেশি হবে নাকি কাজ কম হবে? অবশ্যই অবশ্যই কাজ বেশি হবে। দেখো 8 নম্বর পয়েন্টে আছে এদের বিপাকীয় হার বেশি। বিপাকীয় হার মানেই হচ্ছে একটা কোষের যে কাজগুলো এগুলোকে সবগুলোকে একসাথে কি বলা হয়? বিপাকীয় হার বলা হয়। তাহলে বুঝে গেলাম যে এখান থেকে আমরা কি কি পাইলাম। ঠিক আছে, তাহলে আমরা পুরো ভাজক টিস্যুর যতগুলো বৈশিষ্ট্য আছে আমরা সবগুলো মুখস্থ করে ফেলছি। ওকে, আসো তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য বুঝতে কারো কোনো সমস্যা আছে? কম সমস্যা থাকলে ভাইকে একটু কমেন্টে জানাও, নাকি ক্লিয়ার? ক্লিয়ার হইলেও জানো যে ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য আমাদের ক্লিয়ার। আচ্ছা আমরা পরে চলে যাই। পরে আসে আছে ভাজক টিস্যুর কাজ। এখান থেকে আমাদের মূলত দুইটা পয়েন্ট ভালো করে পড়তে হবে। দুইটা পয়েন্ট কি কি পড়তে হবে? একটা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যুর কাজ, আর একটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর কাজ। এই দুটো জিনিস আমাদেরকে ভালো করে পড়তে হবে। এটা তো নর্মাল কমন চিন্তা করি, চলো এটা যদি একটা গাছ হয়, এটা কি? এটা গাছ ধরলাম, ঠিক আছে, যদিও গাছটা দেখতে পচা হয়েছে। আমরা একটা চিন্তা করলাম যে ধরো এটা একটা, ধরো এটা জোড়া একটা উদ্ভিদ, যে লম্বা করে দিলাম আর কি। ঠিক আছে, তাহলে শীর্ষস্থ মানে শীর্ষ মানে কি? উপরের অংশগুলো না? তাহলে এটা শীর্ষ থাকে কোন জায়গায়? উপরে থাকে, তাই তো? আর পার্শ্ব মানে কি? পাশের অংশ না? তাহলে পার্শ্ব থাকে সবসময় পাশে। তাহলে কি যদি শীর্ষস্থ কোষগুলো বিভাজন হয় তাহলে কোষ কি উপরের দিকে লম্বা হবে নাকি পাশের দিকে বড় হবে? অবশ্যই সেটা উপরের দিকে লম্বা হবে, কারণ শীর্ষস্থ কোষগুলো থাকেই তো হচ্ছে তোমার উপরের দিকে। তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। আবার একই জিনিস যেগুলা পার্শ্বে থাকে সেটার বিভাজনের কারণে কি হয়? উদ্ভিদ প্রস্থে বা ব্যাসে বৃদ্ধি পায়। তাহলে আমরা মনে রাখলাম যে উদ্ভিদের শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের কারণে উদ্ভিদ কোন দিকে বৃদ্ধি পায়? উদ্ভিদ হচ্ছে দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। আর পার্শ্বীয় বিভাজনের কারণে কি হয়? উদ্ভিদ ব্যাসে বৃদ্ধি পায়। এই দুটো জিনিস আমরা মনে রাখবো। আচ্ছা, পরে চলে আসি প্রকারভেদের মধ্যে। এখন দেখো এখানে অনেকগুলো প্রকারভেদ আছে দেখবা। উৎপত্তি অনুসারে আছে, অবস্থান অনুসারে আছে, তারপর কোষ বিভাজন অনুসারে আছে, এবং হচ্ছে কাজ অনুসারে আছে। 4টা ভিত্তিতে হচ্ছে আমাদের ভাগগুলো দেওয়া আছে। এখন এতগুলো প্রকারভেদ কেমনে মনে রাখবো? তো মনে রাখার জন্য কোনো কষ্ট করতে হবে না, কারণ সবগুলো একদম সোজা। তো আমরা পাশে লিখে রাখবো যে সকল প্রকারভেদ 3 প্রকার। লিখে রাখবো, বইয়ের মধ্যে লিখে রাখবো কি সকল প্রকারভেদ কি 3 প্রকার। মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারে যতগুলো প্রকারভেদ আছে তার সবগুলোই হচ্ছে 3 প্রকার। তাহলে টিস্যু তন্ত্র থেকে যেই প্রকারভেদই আসুক না কেন তুমি উত্তরে কি দিয়ে দিবা? যে উৎপত্তি অনুসারে কত ভাগ করা যায়? 3 প্রকার। কাজ অনুসারে কত ভাগ করা যায়? 3 প্রকার। কোষ বিভাজন অনুসারে কত ভাগ করা যায়? 3 প্রকার। যাই আসুক না কেন আমি উত্তর দিয়ে আসবো 3 প্রকার, কোনো ডানে বামে তাকানোর দরকার নেই। ওকে, আচ্ছা এবার আমরা দেখি এখানে অনেকগুলো সংজ্ঞা আছে, তাই তো? মেরিস্টেম, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু, এগুলো অনেক কিছু আছে। তো এগুলো তো মনে রাখা হচ্ছে অনেক কঠিন ব্যাপার। তো আমরা যেহেতু জানি যে আমরা অ্যাডমিশনের জন্য পড়তেছি, তো অ্যাডমিশনে তো আমাদের অপশন থাকবে। তো কোয়েশ্চেন দেখে আমাদের চিনতে পারলেই হলো, কেউ তো আমাকে বলবে না যে তুমি কিভাবে চিনছো। তো সেই জন্য আমরা কি করব? কিছু কিওয়ার্ড ইউজ করব। ঠিক আছে, আমরা কিওয়ার্ড দিয়ে মনে রাখবো পুরোটা সংজ্ঞা, আমরা পুরোটা মুখস্থ করব না। যে কোনো একটা সংজ্ঞাকে আমরা কিভাবে মনে রাখবো? কিওয়ার্ড দিয়ে মনে রাখবো। তো ভাইয়া হচ্ছে প্রত্যেকটা সংজ্ঞা থেকে একটা ছোট ছোট কিওয়ার্ড দিচ্ছি, ওই কিওয়ার্ড গুলো সুন্দর করে দাগায় ফেলো। প্রথমে আসো প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। দেখো সুন্দর করে লেখা আছে মূল এবং কাণ্ডের অগ্রভাগে। তো দাগায় ফেলো। তাহলে যদি সংজ্ঞার মধ্যে আমরা পাই যে মূল এবং কাণ্ডের অগ্রভাগে কোন ভাজক টিস্যু থাকে, তাহলে
উত্তর দিয়ে দিব কি প্রারম্ভিক ভাজক টিস্যু। তাহলে কি পেয়ে গেলাম, মূল এবং কাণ্ডের অগ্রভাগে কি পাওয়া যায়, হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। তারপরে যায় প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারির মধ্যে দাগায় ফেলো সুন্দর করে ভ্রূণাবস্থায়। একটা কথা বাবা, ভ্রূণাবস্থায় যদি আমি কোনোভাবে পেয়ে যাই যে সংজ্ঞার মধ্যে দেওয়া আছে ভ্রূণাবস্থায়, আমার উত্তর হবে প্রাইমারি ভাজক টিস্যু। আমার আর কোনো চিন্তা করা লাগবে না। তাহলে কি মূল এবং কাণ্ডের শীর্ষভাগ দেখলে দিব হচ্ছে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক, ভ্রূণাবস্থায় পাইলে দিব কি প্রাইমারি। তারপর চলে আসি সেকেন্ডারি। সেকেন্ডারিতে দাগায় ফেলো স্থায়ী টিস্যু হতে উৎপন্ন হয়। দেখো লেখা আছে স্থায়ী টিস্যু হতে উৎপন্ন হয়, সুন্দর করে দাগায় ফেলো কি স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হয়। তাহলে কোন ভাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হয়, উত্তর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। ওকে, আচ্ছা এরপর চলে আসি অবস্থান অনুসারে। ঠিক আছে, অবস্থান অনুসারের মধ্যে আছে শীর্ষস্থ। দেখো শীর্ষস্থের সংজ্ঞা থেকে আমরা কি পড়বো, শীর্ষে। দেখো সংজ্ঞার মধ্যে পাবো কি শীর্ষে, যদি শীর্ষে পাই উত্তর কি হবে আমার শীর্ষস্থ ভাজক টিস্যু। এরপর চলে আসি নিবেশিত ভাজক টিস্যু। আচ্ছা নিবেশিত ভাজক টিস্যুর মধ্যে দেখো সুন্দর করে লেখা আছে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে। একবার কোয়েশ্চেন আসছিল যে নিবেশিত ভাজক টিস্যু কোথায় অবস্থান করে, একটা ভাজক টিস্যু একটা স্থায়ী টিস্যুর মাঝখানে, দুটা ভাজক টিস্যুর মাঝখানে, দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে। উত্তর কি হবে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে। তাহলে মনে রাখবো যে নিবেশিত ভাজক টিস্যুটা কোথায় থাকে, থাকে হচ্ছে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে। তো এটা ভালো করে দাগায় রাখি যে ইন্টারক্যালেটেড বা নিবেশিত ভাজক টিস্যু পাওয়া যায় কোথায়, পাওয়া যায় হচ্ছে তোমার দুটি ভাজক টিস্যুর দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে। এবার যে পার্শ্বীয়, নামের মধ্যেই তো উত্তর আছে পার্শ্বীয়। দেখো সংজ্ঞার মধ্যে পার্শ্ব কথাটা খুঁজে পাবা, কি পেয়ে যাবা পার্শ্ব। যদি দেখো যে সংজ্ঞায় পার্শ্ব আসছে তাহলে তুমি পার্শ্বীয় দিয়ে দিবা। ওকে, এবার চলে আসি কোষ বিভাজন অনুসারে। কোষ বিভাজন অনুসারেটা একটু পরে বলতেছি, কারণ এটা টেকনিক ইউজ করবো আমরা। তবে আমরা চলে যাই হচ্ছে কাজ অনুসারেতে। কাজ অনুসারের মধ্যে দাগাও প্রোটোডার্ম। দেখো প্রোটোডার্মের মধ্যে দাগাও হচ্ছে ত্বক সৃষ্টি করে, ত্বক। তাহলে প্রোটোডার্মের কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে ত্বক। পরীক্ষায় আসবে কোনটি থেকে ত্বক সৃষ্টি হয়, উত্তর যাতে দিতে পারি আমরা প্রোটোডার্ম। ওকে, তারপর চলে আসো প্রোক্যাম্বিয়াম। দেখো ক্যাম্বিয়াম জাইলেম ফ্লোয়েম সৃষ্টি হয়, ক্যাম্বিয়াম জাইলেম ফ্লোয়েম সৃষ্টি হয়। এখন এই ক্যাম্বিয়াম জাইলেম আর ফ্লোয়েমকে একত্রে বলা হয় পরিবহন টিস্যু। দেখো পরে লেখা আছে পরিবহন টিস্যু সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে যদি সংজ্ঞায় দেখি ক্যাম্বিয়াম জাইলেম ফ্লোয়েম অথবা পরিবহন টিস্যু লেখা আছে, উত্তর দিব প্রোক্যাম্বিয়াম। আচ্ছা এবার আসি গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে কিওয়ার্ড হচ্ছে মূল ভিত্তি। একটা কথা পাবা মূল ভিত্তি। তাহলে যদি আসে যে মূল ভিত্তি তৈরি হয় কোথা থেকে, তাহলে উত্তর হবে কি, উত্তর হবে গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে আমরা পেয়ে গেলাম প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, মূল ভিত্তি। গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে কি খুঁজবো, মূল ভিত্তি। প্রোটোডার্মে খুঁজবো ত্বক, আর প্রোক্যাম্বিয়ামে দাগাবো হচ্ছে পরিবহন টিস্যু। ওকে, তাহলে আমাদের মোটামুটি এখান থেকে যা যা লাগবে ভাই বলে দিছি। এবার আসি, আমাদের সংজ্ঞাগুলো মুখস্থ হয়ে গেল, কিন্তু উদাহরণও তো পড়তে হবে, কিছু কিছু জিনিস তো পড়তে হবে তাই না। তো সেগুলো নিয়ে একটু কথা বলে দিই। তোমরা হচ্ছে কি পড়বা, আসো হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যুতে যাও। প্রাইমারি ভাজক টিস্যুতে লেখা আছে দেখো প্রাইমারি ভাজক টিস্যু হতে প্রাইমারি স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। এটা পরীক্ষায় আসে, তো মনে রাখবো কোন ভাজক টিস্যু হতে প্রাইমারি স্থায়ী টিস্যু সৃষ্টি হয়, উত্তর হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু হতে প্রাইমারি স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। আচ্ছা এবার চলে আসি সেকেন্ডারি ভাজক টিস্যু। এটার এক্সাম্পল দুটো খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, খুব বেশি বেশি আসে, স্টার দিয়ে রাখো সুন্দর করে। একটা হচ্ছে কক ক্যাম্বিয়াম, যেটার অপর নাম হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল কি কি আছে, দুইটা ক্যাম্বিয়াম, দুইটাই কি ক্যাম্বিয়াম। একটা হচ্ছে কক ক্যাম্বিয়াম, একটা হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আমরা এটা মনে রাখতে পারলে ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার চলে আসি নিচে, এটা তো আমরা পড়েই ফেলছি। শীর্ষস্থ ভাজক টিস্যুর কারণে হচ্ছে দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর নিবেশিত ভাজক টিস্যুর কারণে কি শীর্ষস্থ ভাজক টিস্যুর কারণে দৈর্ঘ্যে বৃদ্ধি হয়, আর পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে প্রস্থে বৃদ্ধি পায়। এটা আমরা পড়ে ফেলছি এগুলোর কাজ, তো আমাদের এটা পড়ার দরকার নেই। ওকে, আচ্ছা এবার নিচে চলে আসি। এখন আসো আমরা পড়বো হচ্ছে কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদটা। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুর যে প্রকারভেদটা, এটা পড়ার জন্য আমরা একটা টেকনিক ইউজ করবো। টেকনিকটা ভাইয়া তোমাদের ক্লাস নোটে দিয়ে দিছি। কোথায় দিয়ে দিছি, ক্লাস নোটে। তো তোমরা যদি ওই যে তোমাদের বই খুলো, কম্পেনিয়ন বুক খুলো আমার চ্যাপ্টারটা, তো এই চ্যাপ্টারটা খুললেই তুমি একটা টেকনিক দেখতে পাবা। দেখো লেখা আছে কোষ বিভাজন অনুসারে শ্রেণীবিভাগ মনে রাখার জন্য আমরা টেকনিক ইউজ করবো। ধরো তোমার আম্মু হচ্ছে প্লেট কিনতে যায়, বাসার জন্য খাবার প্লেট কিনবে কিছু। এখন প্লেটগুলা খুবই ভালো পাওয়া যায় কোথায়, কোথায় পাওয়া যায়, সেগুলা খুব ভালো পাওয়া যায় হচ্ছে সাভারে। তো সেই সাভার থেকে কিছু প্লেট কিনতেছে। তো আমরা এই ঘটনাটাকে একটা লাইন হিসেবে মনে রাখতেছি। আমরা মনে রাখতেছি কি, দেখো আমরা মনে রাখতেছি যে মা সাভারে কমে রকমারি প্লেট পায়। তাহলে কি বলছি, মা সাভারে
কমে রকমারি প্লেট পায়। আমরা এটা দিয়ে পুরো টেকনিকটা মনে রাখতেছি। এখন এটার মধ্যে কোনটা দিয়ে ভাইয়া কি বুঝাচ্ছি? ওকে, প্রথমে আসি মা। মা দিয়ে ভাইয়া বুঝাচ্ছি মাছ বিভাজন। ভাইয়া কি বুঝাচ্ছি? মাছ। আর সাভার দিয়ে সাভারে কমে, এই পুরোটা হচ্ছে মাছের এক্সাম্পল। সাভারে কমে কি? এটার এক্সাম্পল। তাহলে মনে রাখলাম কি মা দিয়ে হচ্ছে মাছ বিভাজন, আর সাভারে কমে হচ্ছে এক্সাম্পল। এখন দেখি সাভারে কমে দিয়ে কি কি আছে। সা দিয়ে ভাইয়া বুঝাচ্ছি শস্য, ভা দিয়ে ভ্রূণ, র দিয়ে রেণু, ক দিয়ে কর্টেক্স, আর মে দিয়ে হচ্ছে মজ্জা। ঠিক আছে, তাহলে কি কি পাইলাম? মা দিয়ে হচ্ছে মাস বিভাজন, আর এটার এক্সাম্পল কি? শস্য, ভ্রূণ, রেণু, কর্টেক্স, মজ্জা, মানে সাভারে কমে। ওকে, তাহলে আমাদের প্রথমটা হয়ে গেল। এবার আসি রকমারি। রকমারির মধ্যে ভাইয়া র দিয়ে বুঝাচ্ছি হচ্ছে রিব। ভাইয়া র দিয়ে কি বিভাজন বুঝাচ্ছি? রিব বিভাজন বুঝাচ্ছি। আর লাস্টে যে ম রটা আছে না, ওই ম র দিয়ে মাইয়া মনে রাখতে বলতেছি মজ্জা রশ্মি। মনে রাখতে বলতেছি কি? মজ্জা রশ্মি। তাহলে কি পাইলাম? রকমারির র দিয়ে হচ্ছে রিব, আর লাস্টের যে ম আর র আছে ওটা দিয়ে ভাইয়া বুঝাচ্ছি মজ্জা রশ্মি। তাহলে মনে রাখবে যে রিব বিভাজন এর এক্সাম্পল কি কি আছে? একটা হচ্ছে মজ্জা রশ্মি। ঠিক আছে, মনে রাখবে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী মজ্জা রশ্মি, মনে থাকলে ওকে। আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের প্লেট। ঠিক আছে, প্লেট পাই আছে, তাই তো? প্লেট দিয়ে ভাইয়া বুঝাচ্ছি হচ্ছে প্লেট বিভাজন। ঠিক আছে, প্লেট দিয়ে ভাইয়া কি বুঝাচ্ছি? প্লেট বিভাজন। আর পাই দিয়ে বুঝাচ্ছি হচ্ছে পাতা। ঠিক আছে, প্লেট বিভাজনের একটা এক্সাম্পল আছে পতে প্লেট, পতে পাতা, মনে থাকলেই হবে। তাহলে প্লেট বিভাজনের এক্সাম্পল হচ্ছে পাতা। তাহলে আমাদের মোটামুটি সবগুলো এক্সাম্পল হয়ে গেছে। দেখি তাহলে কি কি পাইলাম, সবকিছু একবার ইয়ে করে ফেলাই। প্রথমে হচ্ছে মা দিয়ে ভাইয়া বুঝাচ্ছি মাছ বিভাজন, আর এটার এক্সাম্পল হচ্ছে সাভারে কমে। তাহলে কি কি আছে? শস্য, ভ্রূণ, রেণু, কর্টেক্স, মজ্জা। তারপর চাই রকমারি। রকমারির র দিয়ে ভাইয়া বুঝাচ্ছি রিব, আর এটার এক্সাম্পল হচ্ছে মজ্জা রশ্মি। আর লাস্ট হচ্ছে প্লেট পায়, এখানে প্লেট দিয়ে প্লেট বিভাজন, আর পায় দিয়ে হচ্ছে পাতা। তাহলে আমাদের সবগুলো এক্সাম্পল মুখস্থ হয়ে গেল। এবার আসি যে এগুলোর সংজ্ঞার মধ্যে যেটা দাগাবো সেটা মনে রাখবো যে মাস বিভাজন এটা হচ্ছে সবতলে বিভাজন হয়। দেখো সংজ্ঞায় সুন্দর করে লেখা আছে, বইয়ের মধ্যে পাবা যে কয় তলে বিভাজন হয়? সবতলে। যেটা হচ্ছে রিব বিভাজন সেটা একতলে বিভাজন হয়, আর যেটা হচ্ছে প্লেট সেটা দুই তলে বিভাজন হয়। তাহলে কি কি দাগাবো সংজ্ঞার মধ্যে? কিওয়ার্ডটা দাগাবো কি কি? কিওয়ার্ড দাগাবো হচ্ছে মাস সবতলে বিভাজন, রিব একতলে বিভাজন, আর প্লেট হচ্ছে দুই তলে বিভাজন। এতটুকু মনে রাখতে পারলে ওকে। তাহলে আমাদের সবকিছু ভাজক টিস্যুর প্রকারভেদ পড়া শেষ। তাহলে এখন বলো ভাজক টিস্যুর প্রকারভেদে কি কারো কোনো সমস্যা আছে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে ভাইকে একটু কমেন্টে জানো, আর ক্লিয়ার হলে বলো যে ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, কারো কারো কয়েকটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো ভাইয়া ক্লাস শেষে নিজে সবগুলোর উত্তর দিয়ে দিব, টেনশন করার কিছু নাই। দুই একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেগুলো ভাইয়া ক্লাস শেষে চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্ট নিজে যে উত্তর দিয়ে দিতে, টেনশন করার কিছু নেই। ওকে, তোমরা এখন বলো যে বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে বলো যে ক্লিয়ার, তাহলে ভাইয়া নেক্সটে আগাবো। ওকে, ক্লিয়ার বলতেছে সবাই। আহ ওকে, সবাই ক্লিয়ার বলছে, তো আমরা আগাচ্ছি, নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক আসে স্থায়ী টিস্যু। ঠিক আছে, আমরা স্থায়ী টিস্যু থেকে তেমন একটা ডিটেলস পড়বো না। দেখো একটা মজার ব্যাপার হচ্ছে স্থায়ী টিস্যু কি? স্থায়ী টিস্যু হচ্ছে ভাজক টিস্যুর অপোজিট। আমরা তো ভাজক টিস্যুটা ভালো করে পড়ছি, তাই না? ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো সব মুখস্থ হয়ে গেছে আমাদের চিত্র দেখে দেখে, তাই তো? তো আমরা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য মুখস্থ করবো না। মনে রাখবো যে স্থায়ী টিস্যুর সবগুলো বৈশিষ্ট্য ভাজক টিস্যুর অপোজিট। আমাদের যদি অপশনে আসে যে নিচের কোনটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য না, তাহলে আমরা ওভাবে ভাজক টিস্যুগুলো তো আমাদের মনে আছে, ওইটা বাদে যেটা থাকবে সেটা দিয়ে দিব স্থায়ী টিস্যু। ওকে, তাহলে এটা মনে রাখলেই হবে যে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে ভাজক টিস্যুর অপোজিট। ঠিক আছে, এটা মনে রাখলে ওকে। যেটা পড়বো সেটা হচ্ছে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর কাজটা। এটা ইম্পর্টেন্ট, এটা দাগায় রাখো যে স্থায়ী টিস্যুর কাজের মধ্যে কি কি আছে। দেখো, খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, পানি তৈরি, পানি এবং খাদ্য পরিবহন। মানে মনে রাখবা তিনটা কথা ভাইয়া বলে দিতেছি। তিনটা কথা কি কি? একটা হচ্ছে খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, পরিবহন, আর দৃঢ়তা। ঠিক আছে, মানে মেইন কাজ, মানে স্থায়ী টিস্যুর মেইন কাজ কি কি? একটা হচ্ছে খাদ্য নিয়ে কাজ করবে, খাদ্য এবং পানি সঞ্চয় করবে, তৈরি করবে, আর দৃঢ়তা প্রদান করবে। এই হচ্ছে স্থায়ী টিস্যুর মেইন কাজ। আমরা এই কথা কথা যদি মনে রাখতে পারি তাহলেই হবে। ঠিক আছে, ওর কাজ হচ্ছে এইগুলো। ওকে, এবার আসি প্রকারভেদ। প্রকারভেদ আগের মতোই সেম টু সেম। দেখো, তিন প্রকার আবারও চলে আসছে আমাদের সেই বিখ্যাত তিন প্রকার। যেখানেই যাই সেখানেই দেখি শুধু তিন প্রকার। কি কি আছে দেখো? সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। ঠিক আছে, এরপর দেখো সরল টিস্যু
টিস্যুর প্রকারভেদও যাও, এখানেও দেওয়া আছে 3 প্রকার, ঠিক আছে? তাহলে এটাও পাইলাম কি, এটাও কয় প্রকার, 3 প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এগুলো আমরা ছোটবেলায় পড়ছি, 9-10 পড়ছি, তো এগুলো নিয়ে তোকে তেমন একটা সমস্যা হয় না, জাস্ট মনে রাখবো নামগুলো, এগুলো নিয়ে ডিটেলস নাই, শুধু নামগুলো মনে রাখলেই হবে। যে সরল টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে, কি কি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, দ্যাটস অল, আর কিছু লাগবে না। এরপর চলে যাও জটিল টিস্যু আর হচ্ছে তরুক্ষীর টিস্যু, জটিল টিস্যু আর হচ্ছে নিঃস্রাবী টিস্যু, ঠিক আছে? এইটার এই দুইটা বলবো যে শুধুমাত্র এই দুইটাই হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে ব্যতিক্রম, যে দুইটা হচ্ছে 2 প্রকার। কি কি আছে দেখো, জটিল টিস্যুর মধ্যে আছে জাইলেম আর ফ্লোয়েম, ঠিক আছে? এই ব্যতিক্রম দুইটা মনে রাখবো, পাশে লিখে রাখি, জটিল আর ক্ষরণকারী ব্যতিক্রম। বাকি সব এই চ্যাপ্টারে যা আসবে, সামনে টিস্যুতন্ত্র পাবো, আরো কিছু পাবো, সবই 3 প্রকার পাবো, শুধু এই দুইটা আমরা ব্যতিক্রম মনে রাখবো। কি কি বলছি ভাইয়া, একটা হচ্ছে জটিল টিস্যুর প্রকারভেদ জাইলেম আর ফ্লোয়েম, আর একটা হচ্ছে ক্ষরণকারী টিস্যুর প্রকারভেদ কি আছে, তরুক্ষীর আর গ্রন্থি টিস্যু, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি স্থায়ী টিস্যু থেকে যা যা লাগবে বলা শেষ। ওকে, আমরা চলে যাই নেক্সট টপিকে, যেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা পার্থক্য ছক আছে দেখো তোমাদের বইয়ে, সেটা হচ্ছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য। আমরা আসলে সবগুলো পড়া হয়ে গেছে, তারপরেও যেহেতু ছক আছে এখান থেকে কিছু পয়েন্ট ইম্পর্টেন্ট আছে, তো ওগুলো ভাইয়া দাগাই দিচ্ছি, ওগুলো একটু দাগাই ফেলো দ্রুত করে। 2 নাম্বার পয়েন্টটা, 3 নাম্বার পয়েন্টটা, 5, 9, 11, 2, 3, 5, 9, 11, ঠিক আছে? আচ্ছা, সবগুলো সেম টু সেম, মানে আমরা পড়ে আসছি ওইগুলোই আবার মানে এখানে রিভিশন করাচ্ছে, ঠিক আছে? তেমন একটা ডিটেলসে যাচ্ছি না, শুধু 11 নম্বর পয়েন্টে অনেকের সমস্যা হচ্ছে কোষাবকাশ। আমি সেদিন দেখছিলাম যে কোষাবকাশ কি জিনিসটা নিয়ে কোশ্চেন করছে। কোষাবকাশ কিছুই না, কোষ অবকাশ মানে হচ্ছে দুইটা কোষের মাঝখানে ফাঁকা জায়গা, ঠিক আছে? কোষ অবকাশ মানে কি, ফাঁকা জায়গা, ঠিক আছে? সিম্পল কথা, কোষ অবকাশ, ঠিক আছে? কোষ অবকাশ মানে ফাঁকা জায়গা, সিম্পল, এটা মনে রাখতে পারলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হইলে আমাদের মোটামুটি এটা ক্লিয়ার। আচ্ছা, গেল। এবার চলে যাই আমরা নিচে। নিচে হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাব, টপিকের নাম হচ্ছে টিস্যু তন্ত্র। কি টপিক যাব, টিস্যু তন্ত্র। তো টিস্যু তন্ত্রে যাব, এখানে দেখো আবারও প্রকারভেদ আসতেছে, এবং আবারও প্রকারভেদটা কত প্রকার দেখো, 3 প্রকার, দেখছো? তাহলে টিস্যু তন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। আমাদের সেম কথা সব জায়গায়, যে এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রকারভেদ আসুক উত্তর কত দিব, 3 প্রকার দিব, শুধু 2টা বাদে, একটা হচ্ছে জটিল টিস্যুর প্রকারভেদ, একটা হচ্ছে ক্ষরণকারী টিস্যুর প্রকারভেদ। ওকে, এবার নিচে চলে আসি এপিডার্মাল টিস্যু তন্ত্রে, ঠিক আছে? এপিডার্মাল টিস্যু তন্ত্র থেকে শুরু করি। দেখো একটা টপিক আছে এপিডার্মিস, পাইছো? এপিডার্মিস বা ত্বক। ওকে, আমরা এখানে বেশ কিছু জিনিস পড়ার আছে, আমরা এপিডার্মিস বা ত্বকে চলে যাই। এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো পাশে স্টার দিয়ে রাখো, এখান থেকে কোশ্চেন আসে খুব বেশি বেশি, তো সবাই ইম্পর্টেন্সের জন্য এখানে একটা স্টার দিয়ে রাখো। ওকে, আচ্ছা, এবার আসো কি এখান থেকে কি পড়বো। এখান থেকে দেখো আহ 2টা লাইন নিচে আসো, একটা পয়েন্ট পাবা, দেখো বট, অশ্বত্থ, পাকুর, বট, দেখো কি আছে, বট, অশ্বত্থ, পাকুর ইত্যাদি গাছের পাতায় কি হয়, হচ্ছে তোমার এপিডার্মিস একাধিক সারি কোষে গঠিত। কয়টা সারি কোষে গঠিত, একাধিক সারি, ঠিক আছে? সাধারণত এক সারি কোষে গঠিত হয়। এপিডার্মিস সাধারণত কয় সারি কোষে গঠিত হয়, এক সারি। শুধু ব্যতিক্রম কি কি আছে আমরা মনে রাখবো, কি, বট, অশ্বত্থ আর পাকুর। তো তোমরা কি করবা, একটা তোমাদের খাতায় বা বইয়ে বা যেখানে হোক লিখে রাখো, লিখে রাখো, পাশে লিখে রাখো অপু বোকা। কি লিখে রাখবা, অপু বোকা। কি লিখবা, অপু বোকা, ঠিক আছে? অপু বোকা দিয়ে ভাইয়া কি বুঝাচ্ছি, অ দিয়ে মনে রাখবো অশ্বত্থ, প দিয়ে মনে রাখবো পাকুর, ঠিক আছে? ব দিয়ে মনে রাখবো বট, আর লাস্টের ক দিয়ে মনে রাখবো আমরা করবি। এরপর একটা করবি আছে, ঠিক আছে? আমরা একটু বইয়ের পাশে লিখে রাখি একটু কষ্ট করে, কি কি লিখে রাখবো, অপু বোকা, ঠিক আছে? অপু বোকার অ দিয়ে অশ্বত্থ, প দিয়ে পাকুর, ব দিয়ে বট, আর ক দিয়ে করবি। এখন দেখো, অশ্বত্থ, পাকুর আর বটে হচ্ছে একাধিক সারি থাকে, এটা লেখা আছে বইয়ে। আর করবিটা স্পেশালি উল্লেখ করে দেওয়া আছে, দেখো 3 সারি কোষ থাকে। পরীক্ষায় আসে যে করবিতে কয় সারি কোষ দিয়ে এপিডার্মিস গঠিত, তাহলে উত্তর দিব কত, 3 সারি। আর যদি অশ্বত্থ, পাকুর বা বট মানে অপু আর ব, যেটা অপুর আর বটা, এতটুকু যদি আসে তাহলে এগুলাতে দিব কি মানে একাধিক সারি, ঠিক আছে? কত সারি সেটা লেখা নেই বই, তো আমরা মনে রাখলাম যে একাধিক সারি হচ্ছে অশ্বত্থ, পাকুর, বট, আর ক দিয়ে করবি সেটা হচ্ছে আমাদের কি 3 সারি কোষ দ্বারা গঠিত। আমরা এটা যাতে মনে রাখতে পারি। ওকে, তাহলে আমাদের এখান থেকে ওকে। এবার আমরা নিচে চলে আসি, দেখো কয়েকটা লাইন নিচে আসো, একটা লাইন পাও কিনা দেখো, যে কিউটিন এবং সুবেরিনের পুরু স্তরকে কিউটিকল বলা হয়। তো
তাহলে এটা মনে রাখতে হবে যে কিউটিকল কি দ্বারা গঠিত হয়, দুটা কিউটিন বা সুবেরিন, সুবেরিনই হচ্ছে কিউটিনের আরেকটা নাম, ঠিক আছে। তো পরীক্ষায় আসবে যে কিউটিকল কি দ্বারা গঠিত হয়, আমরা উত্তর করব কিউটিকল তৈরি হয় হচ্ছে কিউটিন দিয়ে, ঠিক আছে, একটা কিউট জিনিস তো এই জন্য কিউটিকল তৈরি হয় কি দিয়ে, কিউটিন দিয়ে, ঠিক আছে, আমরা এটা মনে রাখবো। তাহলে কিউটিকল তৈরি হয় কিউটিন দিয়ে। ওকে, এবার আসো পরের লাইনে একটা কথা খুঁজে পাবা, দেখো সাইকাস পাইনাস ঘাস, ঠিক আছে, সাইকাস পাইনাস ঘাস, এটা থেকে আসে যে সাইকাস পাইনাস আর ঘাস জাতীয় উদ্ভিদের পাতায় কি জমা হতে দেখা যায়, লিগনিন জমা হতে দেখা যায়। সুন্দর করে দাগায় ফেলো, কি জমা হয়, লিগনিন। আচ্ছা, তাহলে আমরা পাইলাম যে সাইকাস পাইনাস আর ঘাসের মধ্যে কি জমা হয়, লিগনিন জমা হয়, ঠিক আছে, হয়ে গেল। তাহলে কিউটিকল তৈরি হয় কিউটিন দিয়ে, আর সাইকাস পাইনাস ঘাসে কি জমা হয়, লিগনিন জমা হয়, এতটুকু মনে রাখবো। ওকে, আচ্ছা, এরপর দেখো ফুলের পাপড়ি ফলের ত্বক। এখন তুমি চিন্তা করো তো, ফুল আর ফল এগুলো কি একটু কালারফুল জিনিস না? তো এগুলোতে অনেক রকমের রঞ্জক থাকে, তো এখানে একটা রঞ্জকের কথা উল্লেখ করছে বিশেষভাবে, সেই রঞ্জকটার নাম হচ্ছে অ্যান্থোসায়ানিন। নাম কি, অ্যান্থোসায়ানিন। তাহলে ফুলের পাপড়ি ফলের ত্বকে কি পাওয়া যায়, অ্যান্থোসায়ানিন নামক একটা রঞ্জক পাওয়া যায়, আমরা এটা মনে রাখবো। তাহলে কি মনে রাখলাম, ফুলের পাপড়ি ফলের ত্বকে কি পাওয়া যায়, অ্যান্থোসায়ানিন রঞ্জক পাওয়া যায়। ওকে, এবার চলে আসি, দেখো নিচের লাইনটা লাগাও, যে সরিষা গোত্রীয় উদ্ভিদের কি পাওয়া যায়, মাইরোসিন কোষ থাকে, কি থাকে, মাইরোসিন কোষ। তাহলে আমরা ইম্পর্টেন্ট যেটা মনে রাখবো, মাইরোসিন কোষ কোথায় থাকে, সরিষা। এখন বলবো যে ভাইয়া কেমনে মনে রাখবো, দেখো সরিষার মধ্যে এই যে দন্তস্ব আছে, মাইরোসিনে দন্তস্ব আছে, ঠিক আছে, মনে রাখবো কি, সরিষাতে দন্তস্ব আছে, মাইরোসিনও দন্তস্ব আছে। তাহলে মনে রাখবো কি, সরিষা গোত্রীয় উদ্ভিদে কি পাওয়া যায়, মাইরোসিন কোষ পাওয়া যায়, ঠিক আছে, মাইরোসিন কোষ কোথায় পাওয়া যায়, সরিষা পাওয়া যায়। ওকে, ওকে, এবার হয়ে গেল আমাদের এটা। এবার চলে আসি এটার পরের লাইনে, একটা অবজেক্টিভ আছে বুলিফর্ম কোষ নিয়ে। তো এইটা আমরা একটু মনে রাখবো, এভাবে মনে রাখবো, কি দিয়ে মনে রাখবো, অভাগা দিয়ে। কি দিয়ে মনে রাখবো, অভাগা। বুলিফর্ম কোষ কোথায় পাওয়া যায়, অভাগাতে পাওয়া যায়, ঠিক আছে, যত দুনিয়ার অভাগা আছে সেখানে সেখানে কি পাবো আমরা, বুলিফর্ম কোষ পাবো। কি কি আছে দেখি, অ দিয়ে হচ্ছে আখ, ব দিয়ে ভাইয়া বুঝাচ্ছি ভুট্টা, আর গ দিয়ে ভাইয়া বুঝাচ্ছি গম। তাহলে কি কি, অভাগার মানে কি, অভাগার মানে হচ্ছে আখ, ভুট্টা, গম, ঠিক আছে। তাহলে বুলিফর্ম কোষ কোথায় কোথায় পাবো, আখ, ভুট্টা আর গমে পাবো, ঠিক আছে। আমরা এই কটা জিনিস মনে রাখতে হবে। তাহলে মনে রাখবো কি, বুলিফর্ম কোষ কোথায় পাওয়া যায়, আখ, ভুট্টা আর গমে পাওয়া যায়, বা অভাগাতে পাওয়া যায়, ঠিক আছে, অভাগা মনে রাখলে ওকে। আচ্ছা, তাহলে আমাদের এটার এক্সাম্পলও পড়া হয়ে গেল। তাহলে আমাদের এখানে বেশ কিছু অবজেক্টিভ ছিল, তো এগুলো বেশিরভাগই ইম্পর্টেন্ট, এই জন্য ভাইয়া একদম চেষ্টা করছি যতগুলো দাগায় দেওয়া যায় এবং যতগুলো ইম্পর্টেন্ট বলে দেওয়া যায়, আশা করি এগুলো মনে থাকবে। তো এগুলো যদি ক্লিয়ার হয় আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে আমাদের, দেখো কাজ আছে, ঠিক আছে, এখানে কাজে অনেক কথা লেখা আছে, আসলে সব কথা আমাদের লাগবে না, আমাদের যেগুলো লাগবে আমরা সেগুলো পড়ি। ওকে, আমরা 7 নাম্বার পয়েন্টের দিকে একটু তাকাই, লেখা আছে মূল রোমের কাজ, ঠিক আছে, এটা পরীক্ষায় আসে যে মূল রোমের কাজটা কি, মূল রোমের কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ শোষণ করা, ঠিক আছে, পরীক্ষায় আসবে যে মূল রোমের কাজ কি, পানি এবং খনিজ লবণ শোষণ করা, এটা মনে রাখলে ওকে। আর এরপরে 8 নাম্বার পয়েন্টে দেওয়া আছে, দেখো বুলিফর্ম কোষের কাজ কি, বুলিফর্ম কোষের কাজ হচ্ছে পানি সঞ্চয় করা এবং পাতার প্রসারণ ঘটানো, ঠিক আছে, পানি সঞ্চয় করাটাই বেশি করে মনে রাখো, কি করে, পানি সঞ্চয় করে। তাহলে আমাদের এটাও পড়া হয়ে গেল যে বুলিফর্ম কোষের কাজ কি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের 7 নাম্বার আর 8 নাম্বার পয়েন্ট এই দুটো খুব ভালো করে আমরা পড়বো অবশ্যই, ঠিক আছে, মূল রোমের কাজ কি, বুলিফর্ম কোষের কাজ কি, এই দুটো মনে রাখলে ইনাফ। ওকে, আচ্ছা, আমাদের এখান থেকে শেষ। আমাদের এরপরে চলে যাই হচ্ছে, দেখো এপিডার্মাল উপাঙ্গ লেখা আছে, দেখো উপাঙ্গ সমূহ, ঠিক আছে, আমরা উপাঙ্গ সমূহতে যাই, কি কি উপাঙ্গ আছে দেখি তো। আছে হচ্ছে তোমার কিছু উপাঙ্গ আছে, দেখো শল্ক, তারপর কোলেটার, স্থলি, এগুলো লেখা আছে, ঠিক আছে। তো যেটা যেটা লাগবে ভাই বলে দিচ্ছি, প্রথমে যাও শল্ক, শল্কর মধ্যে দাগায় রাখো, এরা প্রশোধনের হার কমায়। এরা কি করে, প্রশোধনের হার কমায়। একজন কমেন্ট করছে যে কাজগুলোর মধ্যে 2টা পড়লে হবে, হ্যাঁ 2টা পড়লেই হবে, এই 2টা বেশি ইম্পর্টেন্ট এবং এই 2টা থেকে কোয়েশ্চেন আসে, এই জন্য ভাইয়া বলে দিচ্ছি যে এই 2টা পড়লেই হবে, সমস্যা নেই। আচ্ছা, তারপর যে শল্ক, শল্ক কি করে, শল্কের কাজ হচ্ছে প্রশোধনের হার কমানো, ঠিক আছে, শল্কের কাজ কি, প্রশোধনের হার কমানো। পরীক্ষায় আসবে যে কোন এপিডার্মাল উপাঙ্গ প্রশোধনের হার কমায়, আমরা যদি উত্তর করতে পারি, উত্তর কি হবে, শল্ক। ওকে, এরপর চলে যাই কোলেটার্স, কোলেটার্স এর মধ্যে দাগায় রাখো,
বহুকোষী ট্রাইকোন কাকে বলা হয়? বহুকোষী ট্রাইকোনকে কোলেটার্স বলা হয়, ঠিক আছে? বহুকোষী ট্রাইকোনকে কি বলা হয়? কোলেটার্স। আর এটার কাজ, এটার ভিতরে কি থাকে? চকচকে আঠালো পদার্থ থাকে। তাহলে ট্রাইকোন কোলেটার্স থেকে আমরা দুটো কথা মনে রাখতেছি, একটা হচ্ছে বহুকোষী ট্রাইকোনকে কোলেটার্স বলা হচ্ছে, আর কি এটার ভিতরে কি থাকে? চকচকে আঠালো পদার্থ থাকে। ওকে, এই দুটো জিনিস মনে রাখলে ওকে। এরপর চলে আসি থলি। থলির মধ্যে যেটা দাগাবা সেটা হচ্ছে বরফ উদ্ভিদ। দেখো বিশাল একটা নাম আছে, এই নাম মানে এই জীবনে আমি উচ্চারণ করতে পারবো না, তোমাদের উচ্চারণ করার দরকার নেই, এত কঠিন করে আমরা পড়বো না, ঠিক আছে? আমরা মনে রাখবো কেমনে দেখো, আমরা না সোজা করে মনে রাখবো। আমরা দেখো এখানে একটা শব্দের মধ্যে দেখো ক্রিস্টাল কথাটা লেখা আছে, ক্রিস্টাল। ক্রিস্টাল তো অন্তত মনে থাকবে, শুধু ক্রিস্টালটা মনে রাখো, ঠিক আছে? তাহলে বরফ উদ্ভিদের নামের মধ্যে কি পাবো? মেসোব্রায়ান্থেম হচ্ছে ক্রিস্টালের নাম, ঠিক আছে? আমরা ক্রিস্টালটা মনে রাখবো, ঠিক আছে? যদি ক্রিস্টাল পাই তাহলে সেটাই আমরা উত্তর তাকাই দিব। পরীক্ষা আসবে যে বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কোনটা, পরীক্ষা আসবে কি বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কোনটা, উত্তর কি দিবা? যে ক্রিস্টাল নাম যেটাতে আছে, তাহলে ক্রিস্টাল শব্দটা খুঁজবো, ক্রিস্টাল যেটাতে পাবো সেটাই উত্তর দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের এখান থেকে পড়া হয়ে গেল। তাহলে স্বল্প থেকে মনে রাখবো প্রশোধনের হার কমায়, গ্রন্থিরোম বা কোলেটার্স থেকে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে বহুকোষী ট্রাইকোমকে বলা হয়, আর থলি থেকে আমরা মনে রাখবো যে বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নামটা। কিভাবে মনে রাখবো? ক্রিস্টাল মনে রাখবো, ঠিক আছে? ক্রিস্টাল মনে রাখলে ইনাফ। ওকে, আমাদের এটা হয়ে গেল, আমরা নেক্সট টপিকে চলে যাব। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না থাকলে ভাইকে জানাও যে ক্লিয়ার। ভাইয়া ভাইকে একটু কমেন্ট করে জানাও যে ভাই ক্লিয়ার, আর সমস্যা থাকলে বল। ক্লিয়ার সবার? ক্লিয়ার হলে ভাইকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া ক্লিয়ার এই পর্যন্ত, তাহলে আমি এরপরে চলে যাই। আচ্ছা, তাহলে সবাই দেখতেছি ক্লিয়ার কমেন্ট করছে, তো আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, আমরা নেক্সটে পড়বো হচ্ছে পত্ররন্ধ্র, ঠিক আছে? পত্ররন্ধ্র খুবই 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 ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে দেখি আমরা কি কি পড়তে হবে, ঠিক আছে? ভাই চেষ্টা করবো যে যতটা কনসাইজ করে দেওয়া যায়, যেটা 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 না পড়লেই নয়। আচ্ছা, এখানে আসি। এখানে দেখো পত্ররন্ধ্রের দিকে একটু তাকাই আমরা। পত্ররন্ধ্র থেকে মেইনলি ইম্পর্টেন্ট কি কি আছে প্যারাটার মধ্যে দেখো, প্রথমে দাগাও যে দুটি রক্ষী কোষ দিয়ে গঠিত। দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত থাকে, কি দিয়ে বেষ্টিত? রক্ষী কোষ দিয়ে। এই যে, তাহলে এই যে চিত্রটার দিকে একটু তাকাই, চিত্রের মধ্যে দেখো এই যে একটা কোষ আর এই যে একটা কোষ, ঠিক আছে? এই যে কোষ দুইটা দেখা যাচ্ছে, এই দুইটা কোষ হচ্ছে রক্ষী কোষ। তাহলে পত্ররন্ধ্র কয়টা রক্ষী কোষ দিয়ে গঠিত হয়? দুইটা রক্ষী কোষ দিয়ে গঠিত। আচ্ছা, এবার দেখো এই কোষগুলোর পাশে না এই যে এখানে একটা কোষ আছে, এদিকে কোষ, এদিকে কোষ, আশেপাশে অনেক কোষ আছে, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সহকারী কোষ। এগুলোর নাম কি? সহকারী কোষ। তাহলে আমরা বুঝলাম যে একটা যে রক্ষী কোষের গঠন, এখানে কি কি থাকে? মেইনলি হচ্ছে রক্ষী কোষ, পত্ররন্ধ্রটা দুইটা রক্ষী কোষ দিয়ে গঠিত হয়, আর রক্ষী কোষের চারপাশে থাকে কি? বহু পরিমাণে সহকারী কোষ থাকে। আচ্ছা, তাহলে কয়টা রক্ষী কোষ দিয়ে গঠিত? দুইটা। এবার নিচে চলে আসি, এখানে দেখাও যে স্টোমাটার নিচে একটি বড় বায়ুকুঠুরি থাকে। এই বায়ুকুঠুরিকে বলা হয় সাব স্টোমাটাল বায়ুকুঠুরি। কোনো কিছুর মধ্যে, কোনো শব্দের মধ্যে তোমরা যখন দেখবা যে সাব লেখা আছে, সাব মানে হচ্ছে নিচে, সাব মানে কি? নিচে। তো আমাদের এটা কি মুখস্থ করতে কষ্ট হবে? যেহেতু পত্ররন্ধ্রের ইংলিশ হচ্ছে স্টোমাটা, তাহলে পত্ররন্ধ্রের নিচে যে গহ্বর থাকবে তাকে বা কুঠুরি থাকবে তাকে আমি কি বলবো? সাব স্টোমাটাল বায়ুকুঠুরি। কি বলবো? সাব স্টোমাটাল বায়ুকুঠুরি। ওকে, এখন দেখো নিচে চলে আসি যে পত্ররন্ধ্র কখন খোলা থাকে কখন বন্ধ থাকে, এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তো এখান থেকে আমরা কি মনে রাখবো? দেখো পত্ররন্ধ্র সাধারণত দিনের বেলায় খোলা থাকে আর রাতে বন্ধ থাকে। কখন খোলা থাকে? দিনের বেলায় খোলা থাকে আর রাতে বন্ধ থাকে। তবে একটা ব্যতিক্রম আছে, তার নাম দাগায় রাখো পাথরকুচি। পাথরকুচিতে মনে রাখবো কি হয়? এটার অপোজিট হয়। আমরা মুখস্থ রাখার চেষ্টা করবো না, আমরা মনে রাখবো কি এটার অপোজিট হয়, মানে দিনের বেলায় বন্ধ থাকে, রাতের বেলায় খোলা থাকে, ঠিক তো? তাহলে মনে রাখলাম যে এখান থেকে কি কি মনে রাখলাম, যে সাধারণত পত্ররন্ধ্র কখন খোলা থাকে? দিনে খোলা আর রাতে বন্ধ থাকে। তবে একমাত্র ব্যতিক্রম হচ্ছে পাথরকুচি, যেটাতে হচ্ছে রাতে খোলা দিনে বন্ধ থাকে। ওকে, এটা মনে রাখতে পারলে ওকে, ডান। আচ্ছা, এবার চলে আসি আমরা নিচে। দেখো এখন হচ্ছে এই টপিকটা তোমাদের এই আবুল হাসানের বইতে সুন্দর করে উল্লেখ করা নাই, তো ভাইয়া হচ্ছে অন্য একটা বই থেকে একসাথে করে তোমাদের কম্পেনিয়ন বুকে দিয়ে দিচ্ছি। তো কম্পেনিয়ন বুক থেকে এটা বলতেছি, দেখো এটা হচ্ছে পাতায় পত্ররন্ধ্রের অবস্থান। বিভিন্ন রকম পাতায় পত্ররন্ধ্র বিভিন্ন জায়গায় থাকে, তো আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে?
আচ্ছা, তো প্রথমে আসি বিষম পৃষ্ঠ পাতা। কি পাতার কথা বলছে? বিষম পৃষ্ঠ পাতা। এখন একটা জিনিস বুঝি, বিষম পৃষ্ঠ, সমদ্বি পৃষ্ঠ এগুলোর অর্থ কি? আগে আমাকে তো সেটা বুঝতে হবে। বিষম পৃষ্ঠ মানে কি? যেই পাতার দুইটা পৃষ্ঠ দেখতে একই রকম না। সিম্পল কথা, সিম্পল কথা কি? যেই পাতার দুইটা পৃষ্ঠ দেখতে একরকম না সেটাকেই বলবো বিষম পৃষ্ঠ পাতা। তো বিষম পৃষ্ঠের পাতা যেগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদে বেশি দেখা যায় সেগুলোতে পত্ররন্ধ্র থাকে হচ্ছে নিম্নের ত্বকে। কোন দিকে থাকবে? নিম্নের ত্বকে। আর সমদ্বিপৃষ্ঠ পাতা যেটার দুই পাশে দেখতে একই রকম, যেহেতু দুই পাশ দেখতে একই রকম, সেখানে থাকে কোন জায়গায়? থাকে হচ্ছে উভয় ত্বকে। তাহলে সিম্পল কথা, বিষম পৃষ্ঠ পাতায় থাকবে কোথায়? নিম্ন ত্বকে। সমদ্বিপৃষ্ঠ পাতায় থাকবে কোথায়? উভয় ত্বকে। আমাদের এই দুটো মুখস্থ হয়ে গেল। তাহলে কি কি বললাম? বিষম পৃষ্ঠ পাতায় থাকে হচ্ছে নিম্ন ত্বকে, সমদ্বিপৃষ্ঠ পাতায় থাকে হচ্ছে উভয় ত্বকে। আচ্ছা, এবার যাই হচ্ছে জলজ উদ্ভিদ। একটু চিন্তা করো তো, জলজ উদ্ভিদের ক্ষেত্রে কাহিনীটা কি হয়? এটা হচ্ছে জলের মধ্যে একটা পাতা ভাসতেছে ধরলাম, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, কোনোদিন কি তুমি দেখছো যে পাতা পানির নিচ থেকে বুদবুদ বেরোচ্ছে? কোনোদিন দেখছো পাতার নিচ দিয়ে বুদবুদ বের হইতেছে? এখন যদি এরকম হয়তো পত্ররন্ধ্রের মাধ্যমে কি বের হয়? বাতাসই তো বের হয়, তাই তো? তো যদি পাতাগুলোর পত্ররন্ধ্রগুলো যদি নিচের দিকে থাকতো, বাতাস তো পানির মধ্যে ছাড়তো, তা পানির মধ্যে ছাড়লে কি বুদবুদ দেখা যেত না? কিন্তু এরকম তো কোনোদিন দেখা যায় না। তার মানে জলজ উদ্ভিদে কোথায় থাকবে? জলজ উদ্ভিদে পত্ররন্ধ্র অবশ্যই থাকবে হচ্ছে উপরের ত্বকে, ঠিক আছে? বাতাস কোন দিকে? উপরের দিকে। পরিবেশটা কোন দিকে? উপরের দিকে। তাহলে ভাসমান উদ্ভিদের ক্ষেত্রে, জলজ ভাসমান উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র থাকবে উপরের ত্বকে। এটা মনে রাখলে ওকে, হয়ে গেল আমাদের। তাহলে বিষম পৃষ্ঠ পাতায় নিম্ন ত্বকে, সমদ্বিপৃষ্ঠ পাতায় উভয় ত্বকে, জলজ ভাসমান উদ্ভিদের ক্ষেত্রে উপর ত্বকে। এখন একবীজপত্রী উদ্ভিদটা হচ্ছে একটু ব্যতিক্রম, আমাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করে রাখতে হবে যে জলজ উদ্ভিদের মতোই তাদেরও থাকে কোথায়? তাদেরও থাকে উপরের ত্বকে, ঠিক আছে? তাহলে জলজ উদ্ভিদ আর একবীজপত্রী উদ্ভিদে থাকে হচ্ছে উপরের ত্বকে। ওকে, এবার আসি, দুইটা আছে, একটা হচ্ছে মরুজ উদ্ভিদ। কি উদ্ভিদ? মরুজ, ঠিক আছে? মরুজ উদ্ভিদে কি হয়? মরুজ উদ্ভিদ চায় কি? মরুজ উদ্ভিদের লক্ষ্য কি? এমনি তো পানি নেই, সে আছে মরুভূমিতে, তো সেখানে কি সে চাবে যে পানি আরো বাষ্প হয়ে উড়ে যাক? সে তো চাবে না। সে চাবে কি? চাবে হচ্ছে পানিটাকে বাঁচায় রাখতে। তো এই জন্য মরুজ উদ্ভিদের যে পত্ররন্ধ্রগুলো সেগুলো থাকে লুকানো। কোথায় থাকে? এগুলো থাকে লুকানো। তাহলে মনে রাখবো যে মরুজ উদ্ভিদে যেই পত্ররন্ধ্রগুলো সেগুলো থাকে লুকানো। ওকে, এটা মনে থাকলে ওকে। এবার আসি হচ্ছে নিমজ্জিত উদ্ভিদ, সবার শেষে যাই। নিমজ্জিত উদ্ভিদের কোনো পত্ররন্ধ্রই থাকে না, ঠিক আছে? একমাত্র নিমজ্জিত উদ্ভিদের কোনো পত্ররন্ধ্র থাকে না। তো এখান থেকে আমাদের পত্ররন্ধ্র সবগুলো অবস্থান পড়া হয়ে গেছে। একবার ভাইয়া রিভিউ করে দিচ্ছি। এটা এটা কোন বইয়ের পিডিএফ একজন জিজ্ঞেস করতেছে, এটা হচ্ছে আজিবুর স্যারের বইতে আছে। ওকে ভাইয়া, সবগুলো বলে দিচ্ছি। প্রথমে আসে বিষম পৃষ্ঠ পাতা, সেখানে থাকবে নিম্ন ত্বকে, সমদ্বিপৃষ্ঠ পাতায় থাকবে উভয় ত্বকে, জলজ উদ্ভিদে থাকবে উপরের ত্বকে, একবীজপত্রীতে থাকবে উপরের ত্বকে, মরুজ উদ্ভিদে থাকবে লুকানো, আর নিমজ্জিত উদ্ভিদে থাকবেই না, ঠিক আছে? তো আমরা এইভাবে করে মনে রাখবো যে পাতায় কোন পাতায় পত্ররন্ধ্রটা কোথায় থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ, তো এটা ভালো করে মনে রাখবো। ওকে, তাহলে আমাদের কম্পেনিয়ন বুক থেকে এটা হয়ে গেল। আচ্ছা, এরপর চলে যাই পত্ররন্ধ্রের প্রকার ভেদে যাই। আচ্ছা, পত্ররন্ধ্রের প্রকার ভেদে প্রথম একটা জিনিস দাগাইতে চাই, যেটা সবাই ভুল করে দিয়ে আসো পরীক্ষার মধ্যে আসলে। সেটা হচ্ছে, দেখো পত্ররন্ধ্রের প্রকারভেদ কিসের ভিত্তিতে করা হয়? দেখো সুন্দর করে লেখা আছে, সহকারী কোষের সংখ্যার ভিত্তিতে। কিসের সংখ্যার ভিত্তিতে? সহকারী কোষের সংখ্যার ভিত্তিতে। অপশনে থাকে, অপশনে থাকে যে কিসের ভিত্তিতে করা হয়, সহকারী কোষের সংখ্যা নাকি রক্ষী কোষের সংখ্যা। অনেকে রক্ষী কোষ দেখে লাফাইতে লাফাইতে রক্ষী কোষ দিয়ে চলে আসো। উত্তর কি হবে? সহকারী কোষের সংখ্যার উপর ভিত্তি করে। তাইলে বুঝলাম যে পত্ররন্ধ্রের প্রকারভেদটা কিসের উপর ভিত্তি করে হয়? রক্ষী কোষের সংখ্যার উপর, সহকারী কোষের সংখ্যার উপর ভিত্তি করে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা ভালো করে মনে রাখবো। ওকে, এবার আসি হচ্ছে, দেখো প্রকারভেদগুলো আমি একটু দেখে ফেলাই। আমার একদম ইজি, আমি এখনই পড়াই দিবে, এখনই মুখস্থ হয়ে যাবে। দেখো কি কি আছে। প্রথমে দেখো আছে ডায়াসাইটিক, আছে কি? ডায়াসাইটিক, তারপর প্যারাসাইটিক, তারপর অ্যানিসোসাইটিক, টেট্রাসাইটিক, একটিনোসাইটিক, অ্যানোমোসাইটিক, 6 প্রকার আছে। আমরা আগেও তো আমরা সংজ্ঞাগুলো পড়ছিলাম। সংজ্ঞাগুলো কিভাবে পড়ি? কিওয়ার্ড দিয়ে দিয়ে পড়ি। তো এখানেও আমরা কিওয়ার্ড দিয়ে দিয়ে পড়বো। অল্প অল্প করে মনে রাখবো, বেশি বেশি পড়বো না। আসো, প্রথমে আসে ডায়াসাইটিক আর প্যারাসাইটিক। দুইটাতেই কোষ থাকে হচ্ছে দুইটা করে। কয়টা করে কোষ থাকে? সাবসিডিয়ারি কোষ থাকে কয়টা? দুইটা। আচ্ছা, তারপর অ্যানিসোতে দাগাও 3টা, টেট্রাতে দাগাও 4টা, অ্যাক্টিনোতে দাগাও হচ্ছে রেডিয়ালি। অ্যাক্টিনোতে বইয়ের মধ্যে পাপা একটা কথা, রেডিয়ালি থাকে, ঠিক আছে? অ্যাক্টিনোতে কিভাবে কি দাগাবো? রেডিয়ালি। আর অ্যানোমোতে তোমরা দাগাও, দেখো লাস্টে লেখা আছে পৃথক যোগ্য নয়, একটা কথা লেখা আছে, এটা দাগে রাখো সুন্দর করে, পৃথক যোগ্য নয়। তাহলে কি কি পাইছি আমি একবার বলে ফেলাই। দেখো, প্রথমে ডায়াতে দাগাবো 2টি, প্যারাতে দাগাবো 2টা, অ্যানিসোসাইটিকে দাগাবো 3টা, ঠিক আছে? টেট্রাসাইটিকে দাগাবো 4টা,
অ্যাক্টিনোসাইটিকে দাগাবো রেডিয়ালি, আর অ্যানোমোসাইটিকে দাগাবো পৃথকযোগ্য নয়। আমরা জাস্ট এই শব্দগুলো মনে রাখবো, আমরা পুরোটা মুখস্থ করবো না, ঠিক আছে? এই শব্দগুলো পাইলেই আমরা সেই অনুযায়ী সংজ্ঞা দিব, ঠিক আছে? আচ্ছা, এখন অন্যগুলো 3টা 4টা রেডিয়ালি, এগুলো তো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে এটাতেও 2টা আছে, এটাতেও 2টা আছে। এখন এই দুইটার মধ্যে প্যাচ লেগে যেতে পারে, কিভাবে মনে রাখতে পারি? তো এটা মনে রাখার জন্য আমরা মনে রাখবো, আমরা একটা শব্দ জানি। শব্দ কি জানি? প্যারালাল। প্যারালাল মানে কি? প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, ঠিক তো? ওই প্যারালাল থেকে আসছে কি? সমান্তরাল। তাহলে দেখো, প্যারাসাইটিকের মধ্যে আমরা একটা শব্দ পাবো, সমান্তরাল। কি পাবো? সমান্তরাল। প্যারাসাইটিকের কোষগুলো কিভাবে থাকে? সমান্তরাল ভাবে থাকে। আর ডায়াসাইটিকে কিভাবে থাকে? সমকোণে থাকে। তাহলে আমাদের মুখস্থ হয়ে গেল, প্যারালাল মানে সমান্তরাল, প্যারাসাইটিকের কোষগুলো কিভাবে থাকবে? সমান্তরালে থাকবে। তাহলে এটা যদি মনে থাকে, তাহলে আশা করি কোনোদিন ভুলে যাবে না। তাহলে প্যারাসাইটিকের কোষ দুটি সমান্তরাল ভাবে থাকে, আর ডায়াসাইটিকে সমকোণে থাকে। ওকে, তাহলে আমাদের প্রকারভেদ শেষ। আচ্ছা, এখন ভাই একটা কোশ্চেন করতেছি, দেখি আনসার করো তো সবাই। সবাই তাড়াতাড়ি করে কমেন্ট করে আনসার করবো। কোশ্চেন হচ্ছে, বলো ভাইয়াকে যে অ্যানিসোসাইটিকে অ্যানিসোসাইটিকে মোট কয়টি রক্ষী কোষ থাকে? প্রশ্ন কি? অ্যানিসোসাইটিকে মোট কয়টা রক্ষী কোষ থাকে? দেখি বলো সবাই, দেখাবো না, আমি লুকে রাখছি, বলো অ্যানিসোসাইটিকে মোট কয়টি রক্ষী কোষ থাকে, বলো দেখি, সবাই কমেন্টে আনসার করো। আচ্ছা, সবাই কমেন্ট করতেছে, আমি দেখতেছি সবার কমেন্ট, ঠিক আছে? তো অনেকে কমেন্ট করতেছে, দেখি আমি বলতেছি যে 80% 90%ই কমেন্ট আসতেছে যে তিনটি, আবার 50% 60% কমেন্ট আসতেছে হচ্ছে তোমার দুইটি, ঠিক আছে? এরকম আসতেছে, এখন দুইটি আসতেছে অনেকে। আচ্ছা, এতক্ষণ পরে অনেকে বুঝতে পারছে যে কোশ্চেনের মধ্যে জায়গাটা কোথায়, ঠিক আছে? জায়গাটা হচ্ছে, ভাইয়া যে প্রকারভেদ গুলো পড়াইছি, সেগুলো পড়াইছি কিসের উপর ভিত্তি করে? সহকারী কোষের সংখ্যার উপর ভিত্তি করে। কিসের উপর? সহকারী কোষ। তাহলে অ্যানিসোসাইটিকে সহকারী কোষ থাকে 3টা। কয়টা থাকে? 3টা। কিন্তু ভাইয়ার কোশ্চেন কি ছিল? যে রক্ষী কোষ কয়টা থাকে? রক্ষী কোষ তো থাকে 2টা। সেটা যেই কোষই হোক না কেন, পত্ররন্ধ্রের ক্ষেত্রে রক্ষী কোষ অলওয়েজ কয়টা? রক্ষী কোষ হচ্ছে অলওয়েজ 2টা। তাহলে মনে থাকবে, রক্ষী কোষ অলওয়েজ কয়টা? রক্ষী কোষ অলওয়েজ 2টা। তোমাকে এভাবে কনফিউজ করতে পারে যে দিল টেট্রাসাইটিক, তো তুমি তো জানো টেট্রা মানে 4টা, ঠিক আছে? কিন্তু অবশ্যই খেয়াল রাখবা যে তোমাকে সহকারী কোষ বলছে নাকি তোমাকে রক্ষী কোষ বলছে, এটা অবশ্যই 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 খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সহকারী কোষ বলছে নাকি রক্ষী কোষ বলছে। যদি বলে রক্ষী কোষ, তাহলে উত্তর অলওয়েজ 2টা, ঠিক আছে? আর যদি তোমাকে বলে দেয় সহকারী কোষের কথা, তাহলে তুমি দিবা 4টা, ঠিক আছে? তাহলে কোশ্চেনের দিকে খেয়াল রাখবেন, এভাবেই ভুল করে দিয়ে আসেন সবাই। আচ্ছা, ওকে, সমস্যা নেই, যারা পারো নাই নো টেনশন, এগুলো একটা ছোট ব্যাপার। আচ্ছা, এখন ভুল করছো, পরীক্ষার হলে পারবা, নো টেনশন। আসো, আমরা চলে যাই নেক্সট টপিক। নেক্সট টপিক হচ্ছে পানিপত্ররন্ধ্র। কি টপিক? পানিপত্ররন্ধ্র বা হাইড্রাথোড বা হাইড্রাথোড যেটাকে বলে। আচ্ছা, পানিপত্ররন্ধ্র থেকে আমরা মূলত 2টা জিনিস পড়বো। প্রথম হচ্ছে, দেখো এই প্যারাটার লাস্ট লাইনটিকে আগে দেখাই ফেলো, যে দেখো হাইড্রাথোড দিয়ে তরল পানি বের হয়ে যাওয়ার পদ্ধতিকে গাটেশন বলা হয়। এটা পরীক্ষায় খুব বেশি বেশি আসে। কি? হাইড্রাথোড দিয়ে তরল পানি বের হয়ে যাওয়ার পদ্ধতিকে কি বলা হয়? গাটেশন বলা হয়। কি বলা হয়? গাটেশন, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন দিয়ে তরল পানি বের হয়ে যাওয়ার পদ্ধতিকে বলা হয় গাটেশন। ওকে, এখন আসো পানিপত্ররন্ধ্রের এক্সাম্পল গুলো আমরা মনে রাখবো, ঠিক আছে? আমরা মনে রাখার জন্য একটা ছোট্ট টেকনিক ইউজ করবো, বেশি বড় না। আসো, টেকনিকটা হচ্ছে ঘটক। কি টেকনিকটা? কি? ঘটক। ঘটকের ঘ দিয়ে হচ্ছে ঘাস, ট দিয়ে হচ্ছে টমেটো, আর ক দিয়ে হচ্ছে কচু। তাহলে কি কি পাইলাম? ঘাস, টমেটো আর কচু। তাহলে কি কি আছে এক্সাম্পল? পানিপত্ররন্ধ্রের 3টে এক্সাম্পল থাকে। কি কি? ঘটক, ঘাস, টমেটো আর কচু। ওকে, আমরা এটা মনে রাখতে পারলেই পানিপত্ররন্ধ্রের এক্সাম্পল গুলো পেরে গেলাম। তাহলে নেক্সট টাইম যদি তোমার বাসায় কোনো ঘটক বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, যদি আসে, তখন তাকে বলবা যে ভাই আপনি তো পানিপত্ররন্ধ্র, ঠিক আছে? দেখবে যে সে কি করে। ওকে, আচ্ছা, আমরা মনে রাখলাম ঘটক দিয়ে। আচ্ছা, এখান থেকে আমাদের মোটামুটি হয়ে গেল। পানিপত্ররন্ধ্রের উদাহরণগুলো পড়ে ফেললাম, আর পানিপত্ররন্ধ্রের লাস্ট লাইনটা পড়ে ফেললাম। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে এতটুকু হয়ে গেল। আমরা নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে আরেকটা অবজেক্টিভ আসে, যেটা পরীক্ষায় আসে, ঠিক আছে? যেটাও তোমরা সবাই ভুল করে দিয়ে আসো, ঠিক আছে? এখন দেখো, আবারও বোকা বানাই তোমাদেরকে, ঠিক আছে? দেখি বোকা হও কিনা এবার। ওকে, আচ্ছা, কোয়েশ্চেন আসে এমন যে পানিপত্ররন্ধ্র দিয়ে তো পানি বের হয়ে যায়, ঠিক আছে? তো পানি বের হয়ে যায় কোন পদ্ধতিতে? কোয়েশ্চেন আসে কি, পানিপত্ররন্ধ্র দিয়ে পানি কোন চাপের কারণে বের হয়ে যায়, ঠিক আছে? ভাইয়া 3টা অপশন দিব, তোমরা 3টার মধ্যে একটা হচ্ছে অপশনে তোমাদের কমেন্টে আনসার করবে। ওকে, আচ্ছা, অপশনগুলো কি কি দিচ্ছি ভাইয়া?
অবিশ্রবণিক চাপ, ব্যাপনীয় চাপ, মূলজ চাপ। তাহলে কি কি দিছি? অবিশ্রবণীয় চাপ, ব্যাপন চাপ, আর হচ্ছে মূলজ চাপ। ঠিক আছে, কোন চাপের কারণে, ঠিক আছে, পানি পত্ররন্ধ্র দিয়ে পানি বের হয়ে যায়? অবিশ্রবণীয় চাপ, ব্যাপন চাপ, মূলজ চাপ। ঠিক আছে, এই কোশ্চেনটা একবার পরীক্ষায় আসছে, অনেক পোলাপান ভুল করে দিয়ে আসছে। দেখি তোমরা কি করো। আচ্ছা, কি কি বলতেছে সবাই দেখি। অনেকে অনেক কিছু বলতেছে। আচ্ছা, সবাই আনসার করতেছে না। এবার এবার সবাই বোকা হয় নাই। এবার উত্তর হচ্ছে মূলদ চাপ। উত্তর কি? মূলদ চাপ। ঠিক আছে, তো আমাদের সাথে মানে আমাদের নর্মাল স্টুডেন্টদের সাথে, ধরো তোমার মতো আমার মতো, আমরা তো নর্মাল মানুষ, তো আমাদের নর্মাল স্টুডেন্টদের সাথে অবিশ্রবণীয় চাপ কথাটা খুবই কাছাকাছি, বুঝছো? তো আমরা অবিশ্রবণীয় চাপ শুনলে যে কোনো কোয়েশ্চেন আসলে অবিশ্রবণীয় চাপ দিয়ে চলে আসি। তো এই জন্য মনে রাখবো যে এখানে অবিশ্রবণীয় চাপ হবে না, উত্তর হবে মূলজ চাপ। কি হবে? মূলজ চাপ। এই যে এখানে আছে হাইড্রাথোডের কাটেশন লাইনটা 2 লাইন উপরেই পাবা, এটা একটু সুন্দর করে দাগায় ফেলো। উত্তর কি হবে? মূলজ চাপ। ঠিক আছে, তাহলে কোন চাপের কারণে পানি বের হয়ে আসে? উত্তর হবে মূলজ চাপ। ঠিক আছে, তাহলে পরীক্ষায় আসলে নেক্সট টাইম আশা করি কেউ ভুল করবে না, মনে থাকবে উত্তর কি? মূলজ চাপ। ঠিক আছে, অবিশ্রবণীয় চাপ হবে না। ওকে, আচ্ছা, তাহলে সবাই যারা পারছো তাদেরকে কংগ্রাচুলেশন। আচ্ছা, নেক্সটে চলে যাই, আসো। নেক্সটে আছে আমাদের টপিক, সেটা আছে পত্ররন্ধ্র এবং পানি পত্ররন্ধ্রের পার্থক্য। এটা তেমন একটা বলতে গেলে যা আগে পড়ছি ওগুলাই আছে, তো ওগুলাকে একসাথে করে দিছে, পড়লে পড়তে পারো। ঠিক আছে, দাগাই দিছি ভাই। ওকে, আচ্ছা, নেক্সটে চলে যাই আমরা, গ্রাউন্ড টিস্যু তন্ত্র চলে যাবো এখন। নেক্সট টপিকে কোথায় চলে যাব? গ্রাউন্ড টিস্যু তন্ত্র। ওকে, আচ্ছা, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের মধ্যে কি আছে দেখি। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের মধ্যে দেখো প্রথম প্যারাটার মধ্যে একটা লাইন আছে, লাস্ট লাইনটা দেখো। পেরিব্লেম ভাজক টিস্যু থেকে এই টিস্যু তন্ত্রের উৎপত্তি হয়। কোথা থেকে হয়? পেরিব্লেম ভাজক টিস্যু। ঠিক আছে, মনে রাখবো। তাহলে কি পেরিব্লেম ভাজক টিস্যু থেকে কিসের উৎপত্তি হয়? গ্রাউন্ড টিস্যু তন্ত্রের উৎপত্তি হয়। পরীক্ষা আসবে যে কোন ভাজক টিস্যু হতে হচ্ছে তোমার গ্রাউন্ড টিস্যু তন্ত্রের উৎপত্তি হয়। উত্তর হবে কি? পেরিব্লেম ভাজক টিস্যু। ওকে, এটা মনে থাকলে ওকে। আচ্ছা, এবার নিচে চলে আসি। নিচে দেখো প্রকারভেদ দেওয়া আছে। এই যে আরেকটা প্রকারভেদ আসছে, ব্যতিক্রম প্রকারভেদ। এটা হচ্ছে দুই প্রকার, মানে দুইটা অঞ্চল। এটা আসলে প্রকারভেদের ভিতরে পড়ে না, এটা হচ্ছে অঞ্চলের মধ্যে পড়ে। অঞ্চল কি? যে এটার ভিতরে দুইটা অঞ্চল পাওয়া যায়, একটাকে বলা হয় বহিঃস্থলীয় অঞ্চল, একটাকে বলা হয় অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে কি পাইলাম? পাইলাম যে গ্রাউন্ড টিস্যু তন্ত্রে কয়টা অঞ্চল থাকে? দুইটা অঞ্চল থাকে। একটাকে বলবো আমরা বহিঃস্থলীয় অঞ্চল, একটাকে আমরা বলবো অন্তঃস্থলীয় অঞ্চল। ঠিক আছে, তাহলে যেহেতু এত স্টিলি স্টিলি বলতেছি, তো আসলে স্টিলি জিনিসটা কি সেটা পরীক্ষায় আসে। তো মানে সংজ্ঞা দিয়ে বলে যে স্টিলির সংখ্যা কোনটা। ঠিক আছে, তাহলে দেখো স্টিলির সংখ্যাটা দেওয়া আছে, পেরিসাইকেল থেকে শুরু করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অঞ্চলটাকে বলা হয় স্টিলি। ঠিক আছে, পেরিসাইকেল এখন আমরা পড়ি নাই, তো একটু পরে আমরা পড়বো। তো পেরিসাইকেল থেকে ভাস্কুলার বান্ডল পর্যন্ত অংশকে বলা হয় কি? স্টিলি। এখানে একটা চিত্র আছে পাশে, চিত্রটার দিকে যদি একটু তাকাও তাহলে ভাইয়া দেখাই দিতে পারি। এটা এখানে পরিচক্র লেখা আছে। কি লেখা আছে? পরিচক্র। তাহলে এটা হচ্ছে পরিচক্র। আর এখানে ভাস্কুলার বান্ডল কোনটা? ভাস্কুলার বান্ডল হচ্ছে এই যে মাঝখানের দিকে থাকে, এই যে ভাস্কুলার মাঝখানের দিকে এগুলো, এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডল। তো এইখান থেকে এখান পর্যন্ত মাঝখানের যে জায়গাটুকু, এটুকু বলা হয় হচ্ছে স্টিলি। ঠিক আছে, স্টিলির বাইরের অঞ্চলটা হচ্ছে, এটাকে বলবো আমরা বহিঃস্থলীয় অঞ্চল, আর এটার ভিতরের অঞ্চলটাকে বলবো আমরা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে আমরা বুঝলাম যে কয়টা অঞ্চলে গ্রাউন্ড টিস্যুকে ভাগ করা যায়? দুইটা অঞ্চলে, একটার নাম হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, একটার নাম হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। এটা যদি মনে থাকে ওকে। আমরা এবার নিচে চলে আসি। প্রথম যে পড়াটা আমাদেরকে পড়তে হবে, ভাইয়া সিরিয়াল বাই পড়াবো। জায়গাটা হচ্ছে অনেক অবজেক্টিভ, তো এই জন্য অনেকের কঠিন লাগে। আমরা কঠিন করবো না, আমরা চেষ্টা করবো যতটা ইজি করে, যতটা মজা করে পড়া যায়। ওকে, তো প্রথমে আসি। দেখো বহিঃস্থলীয় অঞ্চলে আমরা অংশগুলোর নাম পড়বো। কি পড়বো? প্রথম পড়া হবে কি? অংশগুলোর নাম। কারণ দেখো এগুলোতে আছে কয়টা করে? তিনটা করে অংশ। স্যারদের জন্য কি কোয়েশ্চেন করা সহজ না, যে নিচের কোনটি বহিঃস্থলীয় অঞ্চলের অংশ নয়, নিচের কোনটা অন্তঃস্থলীয় অঞ্চলের অংশ নয়। তো আমরা কি করব? আমরা প্রথমে অংশগুলোর নাম পড়বো। তাহলে আসো দেখি। প্রথমে দেখো কি কি আছে বহিঃস্থলীয় অঞ্চলের অংশের নাম। তিনটা আছে, দেখো অধোতক, কর্টেক্স, অন্ততক। কয়টা অংশ? তিনটা, অধোতক, কর্টেক্স আর অন্ততক। তো সুন্দর করে দাগায় ফেলি, তিনটা অংশ থাকে, অধোতক, কর্টেক্স, অন্ততক। আচ্ছা, আর অন্তঃস্থলীয় অঞ্চলের অংশগুলোর নাম দেখে ফেলাই। অন্তঃস্থলীয় অঞ্চলে তিনটা অংশ থাকে, একটার নাম হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র, একটার নাম হচ্ছে মজ্জা, আর একটার নাম হচ্ছে মজ্জা রশ্মি। পেরিসাইকেল, মজ্জা, মজ্জা রশ্মি। তাহলে প্রথমে আমরা অংশগুলোর নাম পড়বো। ঠিক আছে, প্রথমে কি পড়বো? অংশগুলোর নাম। তাহলে ভাই আবারও বলতেছি, দেখো প্রথমে বহিঃস্থলীয় অঞ্চলের তিনটা অংশের নাম, অধোতক, কর্টেক্স, অন্ততক। আর অন্তঃস্থলীয় অঞ্চলের তিনটা অংশের নাম, পেরিসাইকেল, মজ্জা, মজ্জা রশ্মি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা অংশগুলোর নাম পড়ে ফেলছি। এবার আমরা চলে যাই হচ্ছে অধোতকে।
এখান থেকে আমাকে কি পড়তে হবে? এখান থেকে দেখো কোলেন কাইমা আর স্ক্লেরেন কাইমা লেখা আছে। কোলেন কাইমার কি আছে? স্ক্লেরেন কাইমা। তোমরা বইয়ের মধ্যে কোলেন কাইমার উপরে লিখে ফেলো 2 আর স্ক্লেরেন কাইমার উপরে লিখে রাখো 1। কি লিখবা? কোলেন কাইমার উপরে লিখবা 2 আর স্ক্লেরেন কাইমার উপরে লিখবে কি 1। আচ্ছা ভাইয়া 2 দিয়ে বুঝাচ্ছি দ্বিবীজপত্রী উদ্ভিদ, 1 দিয়ে বুঝাচ্ছি একবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে অধতক্তা হচ্ছে কোলেন কাইমা দিয়ে গঠিত হয়, আর একবীজপত্রীর ক্ষেত্রে স্ক্লেরেন কাইমা দিয়ে গঠিত হয়। ওকে ওকে, তাহলে আমরা এটা পারবো। তাহলে অধোতক দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কোলন কাইমা, আর হচ্ছে একবীজপত্রীর ক্ষেত্রে স্ক্লেরেন কাইমা। কোলন কাইমার উপর লিখবো 2, স্ক্লেরেন কাইমার উপর লিখবো 1। আচ্ছা এর পরের লাইনটা দিস ইজ অনেক ইম্পর্টেন্ট, যে মূলে কি থাকে না? মূলে অধোতক থাকে না। মূলে এই একটা লেয়ার থাকে না, লেয়ারটার নাম কি? অধোতক থাকে না। ঠিক আছে, মূলে কি থাকে না? অধোতক থাকে না। আচ্ছা এটার পাশে আরেকটা কথা লিখে রাখো তোমরা, সেটা তোমরা পাবা পরবর্তীতে পড়াইতে পড়াইতে পাবো। সেটা লিখে রাখো, মূলে আরেকটা জিনিস থাকে না, সেটার নাম হচ্ছে কিউটিকল। কি নাম? কিউটিকল। তাহলে লিখে রাখো, মূলে কিউটিকলও থাকে না। কি থাকে না? কিউটিকল থাকে না। তাহলে মূলে দুইটা জিনিস থাকে না, একটা হচ্ছে অধোতক থাকে না, একটা হচ্ছে কিউটিকল থাকে না। আমরা মনে রাখবো কি কি থাকে না? অধোতক থাকবে না আর হচ্ছে কিউটিকল থাকবে না। ওকে, লেখা হয়ে গেলে এবার চলে যায় কর্টেক্সে। কর্টেক্স থেকে দুইটা অবজেক্টিভ পড়বো মেইনলি। একটা দেখো এখানে, দেখো তোমার ওই কর্টেক্সের প্যারাটা লাস্ট লাইনের দিকে তাকাও। মূলের কর্টেক্স বহুস্তর বিশিষ্ট। কত বিশিষ্ট? বহুস্তর বিশিষ্ট। আর কাণ্ডের স্তর কর্টেক্স হচ্ছে কয়েক স্তর বিশিষ্ট। কয়েক স্তর মানে অল্প কয়েকটা স্তর নিয়ে গঠিত। তাহলে মনে রাখবো কোন কর্টেক্সটা বেশি স্তর নিয়ে গঠিত? মূলের কর্টেক্সটা। দাগাই মূলের কর্টেক্স বহুস্তর বিশিষ্ট, কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট। ওকে, এবার চলে যাই, দেখো কর্টেক্সের কাজ অনেক ইম্পর্টেন্ট। তো আমরা দাগাই যে পানি এবং খাদ্য সঞ্চয় করাই কর্টেক্সের মূল কাজ। কর্টেক্সের মূল কাজ কি? পানি এবং খাদ্য সঞ্চয়। ঠিক আছে, পানি এবং খাদ্য সঞ্চয় করাই কর্টেক্সের মূল কাজ। ওকে, এবার চলে যাই আমরা নেক্সট টপিক, অন্তত্বক। কোথায় যাব? অন্তত্বক। অন্ততকের প্রথম লাইনের শেষের দিকে আছে, দেখো কোথায় কোথায় থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মূলে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে। কোথায় কোথায় থাকে? মূলে। মূলে মানে এখানে শুনো, মূলে মানে বুঝাচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল প্লাস দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, মানে সকল মূলে থাকে। ঠিক আছে, আর কাণ্ড মানে শুধু বুঝাচ্ছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে। তাহলে পরীক্ষায় আসবে এভাবে যে কোথায় অন্ততকটা থাকে না, তোমার উত্তর কি হবে? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে না। কোথায় থাকে না? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে না। থাকে কোথায়? মূলে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। তাহলে কোশ্চেনও বলে দিলাম, তাহলে যাতে মনে থাকে। ওকে, তাহলে কোথায় থাকে না? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে না। আচ্ছা এবার আসি মূলের অন্ততকের, এখানে একটা লাইন আছে দেখো, ক্যাসপেরিয়ান স্ট্রিপ। কি লিখে দেখো, দেখা যাচ্ছে কি? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। আচ্ছা এই ক্যাসপেরিয়ান স্ট্রিপটা দুইটা জিনিস দিয়ে তৈরি হয়, একটা লাগাও সুবেরিন আর একটা হচ্ছে লিগনিন। আচ্ছা এটা কি? সুবেরিন আর এটা হচ্ছে লিগনিন। ঠিক আছে, তো ভাইয়া এটা মনে রাখার জন্য একটা লাইন ইউজ করতাম আগে। ঠিক আছে, তোমরা পাশে লিখে রাখতে পারো। তোমরা লিখে রাখো লিসার কষ্ট। কি লিখে রাখবা? লিসার কষ্ট। লিসার কষ্ট। লিসার লি দিয়ে ভাইয়া বুঝাচ্ছি লিগনিন, সা দিয়ে বুঝাচ্ছি সুবেরিন, আর কষ্ট দিয়ে বুঝাচ্ছি ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ঠিক আছে, তাহলে কি লিখে রাখতে বলতেছি? এখানকে পাশে দিয়ে লিখে রাখবা লিসার কষ্ট। কি কি বলছি? লিগনিন, সুবেরিন, কোথায় থাকে? ক্যাসপেরিয়ান স্ট্রিপে থাকে। কোথায় থাকে? ক্যাসপেরিয়ান স্ট্রিপে থাকে। ওকে, কষ্ট, কষ্টের মধ্যে থাকে আর কি। তাহলে কি? লিসার কষ্ট। আচ্ছা এবার নিচে চলে আসি, নিচে থেকে আমরা কি কি দেখাবো? নিচ থেকে আমাদের আরেকটা অবজেক্টিভ লাগবে, সেটা হচ্ছে দেখো এখানে লেখা আছে শ্বেতসার আবরণ বা স্টার্চ শীত। ঠিক আছে, শ্বেতসার আবরণ বা স্টার্চ শীত। দেখো এটার পরের লাইনে লেখা আছে সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। এই কথাটা একটু দাগায় রাখি। ঠিক আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ পাওয়া যায়। ওকে, আচ্ছা তাহলে এটা বলে ফেললাম যে অন্ততক থেকে কি কি বললাম আমরা, যেটা কোথায় কোথায় পাওয়া যায়, আর ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি দিয়ে গঠিত হয়, আর আরেকটা জিনিস বললাম যে শ্বেতসার আবরণ কোথায় পাওয়া যায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায়। ঠিক আছে, ওকে আমাদের ডান। তাহলে এখান থেকে এখন আসো আমাদেরকে অন্ততকের কাজ করতে হবে। অন্ততকের কাজের মধ্যে ইম্পর্টেন্ট দুইটা কাজ করবো। একটা দেখো মূলজ চাপ, ওই যে পানি পত্ররন্ধ্রের মধ্যে পড়ছিলাম না, মূলজ চাপ এইটা। তাহলে এখানে দেখো একটা চাপের কথা বলছে যে মূলজ চাপ নিয়ন্ত্রণ করা। তাহলে মূলজ চাপ নিয়ন্ত্রণ করে কে? করে হচ্ছে অন্ততক। আরেকটা দাগাও যে এটা হচ্ছে বাঁধের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? বাঁধ। বাঁধ কি করে? পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে দেয় না। তো এরকমই এটা হচ্ছে বাঁধার মতো কাজ করে বা বাঁধের মতো কাজ করে। তাহলে মনে রাখলে হবে। ওকে, তাহলে কি? মূলজ চাপ নিয়ন্ত্রণ করা আর বাঁধের মতো কাজ করে। ঠিক আছে, আচ্ছা অনেকক্ষণ ধরে টানা অনেক কিছু বলে গেছি, অনেকে হয়তো বোর হয়ে গেছে, বলতেছে যে ভাইয়া ক্লাস নিয়ে যাচ্ছে, এত কঠিন কেন, এত পড়া কেন? ঠিক আছে, অনেকে বলতেছে এত ইনফরমেশন কেন? ঠিক আছে, আচ্ছা এত টেনশন করার কিছু নেই, এত কঠিন না। তোমাকে একদম যতটুকু লাগবে ভাই অতটুকুই বলেছি। এগুলো এখন একবার যদি পড়ে ফেলো তোমাদের মনে এসে পড়বে। আচ্ছা এখন আমরা একটু গল্প করি, চলো।
তো আমরা গল্প করব, তবে গল্পের আগে একটা জিনিস আমি কোয়েশ্চেন করতে চাচ্ছি। এই কোয়েশ্চেনটা, ঠিক আছে ভাইয়ার, গল্পটা হবে একটা শব্দ নিয়ে। শব্দটা হচ্ছে কুমকুম। শব্দটা কি? কুমকুম, ঠিক আছে। তো তোমরা এখন অপশনে আমাকে জানাবা যে ভাইয়ার যে গল্প হবে, ঠিক আছে, সাহিত্য চর্চা হবে, গল্প হবে, এই গল্পের মধ্যে যে কুমকুম সেটা কিসের নাম, ঠিক আছে। সবাই দেখি কারটা জিতে যায়, ঠিক আছে। আর এটা একটা মৃদু গরম পানির নাম, এটা একটা সিঁদুরের নাম বা সিঁদুরের অন্য নাম, নাকি হিন্দি সিরিয়ালের নাম, ঠিক আছে। তো ভাইয়াকে বলো যে কুমকুম কিসের নাম, দেখি সবাই কি কমেন্ট করে, কার কমেন্ট জিতে যায় দেখি। আচ্ছা গল্প করি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তো গল্প, এত পড়াশোনা করে লাভ আছে জীবনে, একটু গল্প করি। আচ্ছা, একজন আনসার করছে 3, একজন বলতেছে 2, একজন বলছে 3। হ্যাঁ, অনেকে 3, 2, অনেকে আনসার করতেছে। আচ্ছা, এটা মেয়েরা বেশি পারার কথা, ক্লু দিয়ে দিলাম যে এটা মেয়েরা বেশি পারার কথা, যে এটা কিসের নাম, ঠিক আছে। একজন কমেন্ট করছে একটা মেয়ের নাম, না এটা মেয়ের নাম না। তো এটা এখন অনেকে অনেক কমেন্ট করতেছে কুমকুম কিসের নাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কুমকুমের অনেক এক্সাম্পল পাইলাম, অনেক নাম পাইলাম, ঠিক আছে। তো এখন আমরা আসি, দেখি কুমকুম দিয়ে কি গল্প বলবো ভাইয়া। তো আমাদের সময়, তখন ভাইয়া যখন ছোট ছিলাম, ঠিক আছে, ভাইয়া যখন ক্লাস 6, 7 বা 5 এরকম টাইমে ছিলাম, তখন একটা নাটক বা প্রচুর মানে প্রচারিত হইতো, ঠিক আছে। নাটকটা চ্যানেলে প্রচারিত হইতো, চ্যানেলের নাম হচ্ছে স্টার প্লাস, ঠিক আছে। তো ওই চ্যানেলে না একটা নাটক হইতো, ঠিক আছে। সেই নাটকের নাম ছিল কুমকুম। নাটকের নাম কি ছিল? কুমকুম, ঠিক আছে। ওই যে মেয়েরা, বললাম যে মেয়েরা বেশি বলতে পারবে, এটা একটা হিন্দি সিরিয়ালের নাম, ঠিক আছে, কুমকুম। এখন বলবো যে ভাইয়া কেমনে জানি, ঠিক আছে। তো ভাইয়া জানি কারণ হচ্ছে যে এই কুমকুম নাটকটা হচ্ছে তখনকার সময় খুব বেশি পপুলার ছিল, মানে ঘরে ঘরে কুমকুম দেখতে আর কি, এরকম একটা অবস্থা। তো আমার মা এই নাটকের প্রচন্ড রকম ভক্ত ছিল, ঠিক আছে। সে প্রচন্ড ভক্ত কুমকুম নাটক। তো তিনি এত বেশি ভালোবাসতো এই কুমকুম নাটক দেখতে, সে নাটক তো দেখতো, এ নাটক নিয়ে আলোচনাও করতো 2 দিন 3 দিন ধরে। ধরো প্রত্যেক মানে সন্ধ্যাবেলা 7টা বাজে এটার এপিসোড হইতো। পরের দিন সকালে যখন আমার আম্মু রান্না করবে, তখন হচ্ছে পাশের বাসার এক আন্টি, মানে বিখ্যাত পাশের বাসার আন্টি, তো সে এসে আমাদের বাসায় আসতো। তো এসে দুইজন মিলে গল্প করতো বা কাহিনী মানে গল্প বলতো। তো এই গল্পগুলো সব হইতো কি নিয়ে? এই বিখ্যাত কুমকুম নাটককে নিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এই কুমকুম নাটকের কাহিনীগুলো খুব উদ্ভট থাকতো। তো ভাইয়া তো পাশেই থাকতাম, যেহেতু ভাইয়া ছোট মানুষ, আশেপাশে পড়াশোনা করতাম। তো তখন আমি মাঝে মধ্যে কানে আসতো যে 2 একটা গল্প। তো একদিন আমি কুমকুম নাটকের একটা গল্প শুনতে পাইছি, ঠিক আছে, আম্মু থেকে। আম্মু বলতেছে, তো গল্পটা এমন ছিল যে কুমকুমের না বিয়ে হয়ে যাইতেছে, মানে কুমকুমের যে হাজবেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি তো বললাম যে কুমকুমের হাজবেন্ডের বিয়ে হয়ে যাইতেছে, তাহলে তো কুমকুম খুব দুঃখে আছে, ঠিক আছে, যে কুমকুমের হাজবেন্ডের বিয়ে হলে তো কুমকুমের তো ভালো থাকার কথা না। তো কুমকুমের হাজবেন্ডের বিয়ে হয়ে যেতেছে, কিন্তু কাহিনীর পরের অংশটা ইন্টারেস্টিং, যে কুমকুম নিজে নাকি তার হাজবেন্ডকে ধরে বিয়ে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা কি খুশির সংবাদ নাকি দুঃখের সংবাদ সেটা জানি না, বাট কুমকুম তার হাজবেন্ডকে ধরে বিয়ে দিয়ে দিতেছে, ঠিক আছে। তো এই ভয়ঙ্কর গল্প শুনে বা এই উদ্ভট গল্প শুনে ভাই প্রচন্ড শখ খাইছিলাম। ছোট মানুষ ছিলাম, ভাবতেছিলাম যে হ্যাঁ, পরবর্তীতে যদি বিয়ে করি, বউ যদি ধরে আরেকজনের সাথে বিয়ে করাই দেয়, তাহলে তো হইলো না, এটা কেমন হইলো, জীবনটা তো নষ্ট। আচ্ছা, জীবনটা বেদনা হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে কুমকুমের গল্প শুনে ভাইয়া কি খাইছি? প্রচুর প্রচুর শখ খাইছি, ঠিক আছে। তো এই শখ খাওয়া কুমকুমের গল্প থেকে আমরা একটা লাইন নেব, কি নেব? একটা লাইন, ঠিক আছে। আমরা পরের পড়াশোনাতে আমরা একটা লাইন ইউজ করবো, কারণ আমরা তো পরীক্ষা দিতে হবে, আলটিমেটলি আমাদেরকে কি করতে হবে? অ্যাডমিশন টেস্ট দিতে হবে, ঠিক তো। তো আমাদেরকে যেহেতু অ্যাডমিশন টেস্ট দিতে হবে, তাই আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য একটা লাইন আমরা চুরি করব, ঠিক আছে। চলো, কি লাইন চুরি করব? আমরা একটা জিনিস মনে রাখবো যে কুমকুম দেখিয়া আমি কি করছিলাম? বহুবার শখ খাইছিলাম। তো আমি কি লিখছি দেখো, কুমকুম দেখিয়া আমি বহু শখ খেয়েছি। কি লিখছি? কুমকুম দেখিয়া আমি বহু শখ খেয়েছি। এখানে ভাইয়া কুমকুম বহু শখ দিয়ে কি কি বুঝাচ্ছি ভাই লিখে দিছি। দেখো, কুম আর কুম, এই দুইটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে। কুমকুম হচ্ছে কুমড়া আর কুমারিকা। কুমকুম কে?
কুমড়া আর কুমারিকা। আর বহু দিয়ে হচ্ছে বহুস্তর বিশিষ্ট, আর শক দিয়ে হচ্ছে স্ক্লেরেন কাইমা। ঠিক আছে, আমি বলবো যে ভাই এটা কোথায় আছে? এটা হচ্ছে এই যে আমরা আসি বইয়ের মধ্যে আসি, দেখো পরিচক্রের মধ্যে লেখা আছে, সুন্দর করে দেওয়া আছে যে কুমড়া কুমারিকার কাণ্ডে বহুস্তর বিশিষ্ট স্ক্লেরেন কাইমা টিস্যু থাকে। ঠিক আছে, তো পরীক্ষায় এটা আসে পরীক্ষায়, তো আমরা মনে রাখবো কি হয়েছিল, ভাইয়া কুমকুমের নাটক দেখে কি খাইছিল, বহুবার শক খাইছিল। তাহলে কি কি আছে, কুমড়া আর কুমারিকা এরা হচ্ছে আমাদের কুমকুম, এদের পরিচক্রটা হচ্ছে বহুস্তর বিশিষ্ট হয় আর স্ক্লেরেন কাইমা টিস্যু দিয়ে গঠিত হয়। আমরা এটা যেরকম মনে রাখতে পারলেই হবে, তাহলে আমাদের গল্পও হইলো পড়াও হইলো। ওকে, আচ্ছা, অনেকে অনেক কমেন্ট করতেছে। একজন কমেন্ট করছে যে তিতলি কি পারবে ওকে বাঁচাইতে? তিতলি মনে হয় পারবে না, তিতলি প্লেনটাকেও বাঁচাইতে পারলো না। আচ্ছা আসো, এখন দেখি আসে পেরিসাইকেল বা পরিচক্র। এখান থেকে কি পড়বো দেখি, এখান থেকে এর পরের লাইনটা আমরা দাগাই। দেখো, স্ক্লেরেনকাইমা টিস্যু যদি ফ্লোয়েমের মাথায় অবস্থান করে তাহলে তাকে বলা হয় হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি। কি বলা হয়? হার্ড বাস্ট আর গুচ্ছ টুপি। ঠিক আছে, তাহলে এটা অবজেক্টিভের জন্য মনে রাখবো। যদি কোনো একটা ফ্লোয়েমের মাথার উপরে হচ্ছে তোমার কি থাকে, তোমার স্ক্লেরেনকাইমা থাকে, তাকে আমরা বলি হচ্ছে গুচ্ছ টুপি বা হার্ড বাস্ট বলি। ঠিক আছে, এটা দাগায় ফেলি, এটা পড়তে হবে, ইম্পর্টেন্ট। ওকে, এবার সেই পরিচক্রের কাজ। পরিচক্রের কাজ পরীক্ষায় খুব বেশি আসে। ঠিক আছে, দিস ইজ অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো পরিচক্রের কাজ দেখো কি কি আছে, পার্শ্বমূল সৃষ্টি করা আর অস্থানিক মূল সৃষ্টি করা। মানে সে দুইটা মূল সৃষ্টি করে, একটা হচ্ছে পার্শ্বমূল, একটা হচ্ছে অস্থানিক মূল। তাহলে পরিচক্রের কাজটা আমরা খুব ভালো করে পড়বো, দুইটা কাজ করে, একটা হচ্ছে পার্শ্বমূল সৃষ্টি করা, একটা হচ্ছে অস্থানিক মূল সৃষ্টি করা, আমরা যাতে এটা মনে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে পরিচক্র হয়ে গেল। মজ্জা থেকে নাথিং ভেরি ইম্পর্টেন্ট, কিছু এমন একটা ইম্পর্টেন্ট নাই, তবে কাজটা মনে রাখতে পারো যে মজ্জার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, নাথিং ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, শুধু খাদ্য সঞ্চয়টা মনে রাখতে পারো। ওকে, এরপর চলে আসি মজ্জারসি। মজ্জারসি থেকেও বেশি ইম্পর্টেন্ট কিছুই নেই। আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যু। ঠিক আছে, পাতার গ্রাউন্ড টিস্যু থেকে কি পড়বো, প্রথম লাইনটা পড়তে হবে আমাদের, যেটা খুব ইম্পর্টেন্ট, যে পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়, মেসোফিল বলা হয়। কি বলা হয়? মেসোফিল। পাতার গ্রাউন্ড টিস্যুকে আমরা মেসোফিল নামে ডাকি। ওকে, এটা আমরা ভালো করে পড়ে ফেলবো। আর এরপরে লাইনে আসো যে বিষমপৃষ্ঠ পাতায় দেখো দুই ধরনের প্যারেনকাইমা থাকে। কয় ধরনের প্যারেনকাইমা? দুই ধরনের। বিষম পৃষ্ঠ, তার নামটাই তো হচ্ছে বিষম পৃষ্ঠ, কারণ কি তার দুইটা পৃষ্ঠ একরকম না, আমাদের হাতের মতো এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠ কি দেখতে একরকম? একরকম না। তার কি দুইটা পৃষ্ঠ আলাদা আলাদা। তাহলে কি এই যে এর যে একটা পৃষ্ঠ থাকে হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, আর একটা পৃষ্ঠ থাকে কি স্পঞ্জি প্যারেনকাইমা। ঠিক আছে, কি কি পাইলাম, একটা পৃষ্ঠে থাকবে কি প্যালিসেড প্যারেনকাইমা, আর একটা পৃষ্ঠে থাকে কি স্পঞ্জি প্যারেনকাইমা। তো আমরা যেটা মনে রাখতে হবে, যেটা এখানে দেওয়া নেই, তোমরা পাশে একটু লিখে রাখো, যে স্পঞ্জি প্যারেনকাইমা থাকে নিম্ন ত্বকে। কোথায় থাকে? নিম্ন ত্বকে। আর প্যালিসেড প্যারেনকাইমা থাকে উপরের ত্বকে। বিষমপৃষ্ঠ পাতায় উপরের ত্বকে থাকবে প্যালিসেড প্যারেনকাইমা, নিচের ত্বকে থাকবে স্পঞ্জি। তাহলে স্পঞ্জির পাশে একটু দাগ দিয়ে লিখে রাখো নিম্ন ত্বকে। ঠিক আছে, একটু কষ্ট করে লিখে রাখো নিম্ন ত্বকে। ওকে, তাহলে আমাদের পড়া হয়ে গেল, আমরা নেক্সট চলে যাই। আচ্ছা, কুমকুমের গল্প তো শেষ হয়ে গেছে, আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা আসো, আচ্ছা আসি হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। নেক্সট ইজ ভাস্কুলার টিস্যু তন্ত্র। ওকে, ভাস্কুলার টিস্যু তন্ত্র থেকে কি কি পড়বো? ভাস্কুলার টিস্যু তন্ত্র থেকে প্রথমে দুইটা সেকেন্ড লাইনে আসি। সেকেন্ড লাইনে দেখো সুন্দর করে দেওয়া আছে ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র নামে পরিচিত। পরীক্ষায় আসে যে ভাস্কুলার টিস্যু তন্ত্রের অপর নাম কি, উত্তর কি দিব? ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র। ভাস্কুলার টিস্যু তন্ত্রের অপর নাম হচ্ছে ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা পড়ে ফেলবো। এরপর চলে যাই নিচের দিকে আসি। এখন দেখো জাইলেম টিস্যুর আগে দুইটা লাইন আছে, এটা আসলে এভাবে মনে না রেখে তুমি নেক্সট টাইম একটু পরে বলতেছি, ওখান থেকে মনে রাখলেই হবে। আসো জাইলেম টিস্যুতে চলে যাও। জাইলেম টিস্যু, জাইলেম টিস্যুর মধ্যে দেখো প্রথমত এগুলা আগে পড়ছি আমরা, এখন একটু রিভিউ হচ্ছে, মানে 9-10 পড়ছো। কি কি দেখো, জাইলেম টিস্যু, আরেকটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। তো এগুলাকে চারটা চারটা ভাগে ভাগ করবো। ঠিক আছে, মানে চারটা চারটা নাম আছে। কি কি দেখো, জাইলেমের চারটা অংশ, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। তো প্রথম কাজ কি করবো, আমরা নামগুলো তো আগে পড়বো। ঠিক আছে, তাহলে কি কি বলো, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ওকে, তাহলে জাইলেমের চারটা নাম পড়ে ফেললাম। ওকে, আচ্ছা, ফ্লোয়েমের মধ্যে যাও। ফ্লোয়েমের মধ্যেও চারটা নাম পাবা। কি কি দেখো তো, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। কি কি পাইছো, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে জাইলেমের মধ্যে চারটা অংশ পাইলাম, ফ্লোয়েমের মধ্যে চারটা অংশ পাইলাম, এটা আমাদের পড়া হয়ে গেছে। এবার চলে আসি নিচে, দুই লাইন নিচে আসো। দেখো একটা লাইন পাবো, ফার্নবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদে জাইলেম টিস্যুতে ভেসেলটা থাকে না। কোনটা থাকে না? ভেসেল থাকে না। কোনটা থাকে না? ভেসেল। তাহলে ভেসেল কোথায় কোথায় থাকে না? ফার্নবর্গীতে আর হচ্ছে নগ্নবীজী উদ্ভিদে। তাহলে ফার্নবর্গীয় আর নগ্নবীজী উদ্ভিদে জাইলেম টিস্যুতে কোনো ভেসেল থাকবে না। আচ্ছা, আর একটা মাত্র এক্সাম্পল আছে যেটা ব্যতিক্রম, সেটার নাম হচ্ছে নেটাম। ঠিক আছে, জিনেটাম, নেটাম যেটা উচ্চারণ করো, নেটাম মনে রাখো। নেটামে হচ্ছে আবার ভেসেল থাকে। ঠিক আছে, নেটাম হচ্ছে একমাত্র নগ্নবীজী উদ্ভিদ যেটাতে কি থাকে? ভেসেল থাকে। ঠিক আছে,
ওকে, এবার দেখো যে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আবার কিছু ভেসেল থাকে না, এক্সাম্পল দিছে, নামগুলো খুব কঠিন, এগুলো মনে রাখা যায় না। তো ভাইয়া একটু সহজ করে দিই যাতে তোমাদের মনে থাকে। দেখো আমরা একটু একটু করে মনে রাখবো, আমরা পুরোটা মনে রাখলে পারবো না, তো সোজা সোজা করে মনে রাখি। দেখো প্রথমটার মধ্যে মনে রাখবো উইন্টার, এখন শীতকাল আসছে তো উইন্টার, ঠিক আছে। দ্বিতীয়টার মধ্যে মনে রাখবো টেট্রা, দেখো টেট্রা, ঠিক আছে। আর এখান থেকে মনে রাখো ট্রকো, ঠিক আছে। কি মনে রাখছি? উইন্টার, টেট্রা আর ট্রকো, শেষ, আমাদের পড়া শেষ। কি আছে, ডেন্ড্রাসিয়া আছে না সেন্ট্রাসিয়া আছে, ওগুলো আমাদের দরকার নেই। আমাদের যতটুকু দরকার আমরা যদি অপশনটা চিনতে পারি তাহলে আমরা অতটুকু পড়লেই হবে। কি কি পড়বো? উইন্টার, টেট্রা আর ট্রকো, এগুলাতে হচ্ছে এগুলো আবৃতবীজী উদ্ভিদ কিন্তু ভেসেল থাকে না। তাহলে আমরা এক্সাম্পল গুলো পড়ে নিব, কারণ যেহেতু তিনটা আছে আরেকটা দিয়ে কোশ্চেন বানানো খুবই ইজি। ওকে, তাহলে আমাদের এটা পড়া হয়ে গেল। তাহলে আমাদের জাইলেম টিস্যু থেকে যা যা লাগবে ভাইয়া বলে দিচ্ছি। ওকে, আচ্ছা, এই প্যারাটা থেকে একটু পরে বলতেছি ভাইয়া, কারণ সামনে একটা টেকনিক আছে ওখান থেকে বলবো। এখানে চলে যাও, ফ্লোয়েম টিস্যুতে চলে যাও। ফ্লোয়েম টিস্যুতে দেখো, ফ্লোয়েম টিস্যু থেকে আমাদের কি লাগবে, দুই লাইন নিচে আসো, দেখো একটা লাইন পাবা, নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে কোনো সঙ্গী কোষ থাকে না। কি থাকে না? সঙ্গী কোষ থাকে না, ঠিক আছে। তাহলে ওখানে ছিল না ভেসেল, আর এখানে নাই কোনটা? সঙ্গী কোষ, ঠিক আছে। তাহলে মনে রাখবো যে নগ্নবীজী উদ্ভিদে ফ্লোয়েমের মধ্যে কোনো সঙ্গী কোষ থাকে না। আচ্ছা, এরপর আমাদের বিখ্যাত অবজেক্টিভ যে পাটেরাসকে কি বলা হয়? বাস্ট ফাইবার বলা হয়। কি বলা হয়? বাস্ট ফাইবার। পরীক্ষা খুব বেশি বেশি আসে যে কোনটিকে বাস্ট ফাইবার বলা হয়। উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে পাটের আঁশ, ঠিক আছে। উত্তর কি? পাটের আঁশ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে যা যা লাগবে ভাই বলে দিছি, তাহলে এখান থেকে হয়ে গেল। ফ্লোয়েম টিস্যুতে কি কি বললাম? সিগন্যাল পেজ যদি কেউ খুঁজে না পাও, পেজ হচ্ছে 244 পৃষ্ঠা, ঠিক আছে, 244 পৃষ্ঠায় আছে এটা। আচ্ছা, তাহলে কি কি বললাম দেখো, ফ্লোয়েম টিস্যু চারটা অংশের নাম বললাম, আর বললাম কি নগ্নবীজী উদ্ভিদের মধ্যে কোনো সঙ্গী কোষ থাকবে না, আর পাটের আঁশকে কি বলা হবে? বাস্ট ফাইবার বলা হবে। এতটুকু বললে ইনাফ। ওকে, আচ্ছা, এখন এই প্যারা নিয়ে যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া নিচে আসতেছে একটা টেকনিক, তোমাদের কম্পেনিয়ন বুকে চলে যাও। কম্পেনিয়ন বুকের প্রথম মানে যে আমার চ্যাপ্টারটা খুললে ওখানে পাবা আর কি এটা, ঠিক আছে। চারটা কথা আছে, তিনটা কথা আছে, এগুলো একটু দেখি। আমরা এখান থেকে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে, আমার যাতে বাসায় বসে আর পড়াই না লাগে, ঠিক আছে। আমরা এখানে বসে বসে মুখস্থ করবো। চলো, তাহলে কি আছে দেখো, এটা তিনটা ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে এক্সার্ক, একটা নাম হচ্ছে এন্ডার্ক, আর একটা হচ্ছে মেজার্ক। এটা হচ্ছে তোমার প্রোটোজাইলেমের অবস্থানের উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে? তিনটা। এক্সার্ক, এন্ডার্ক আর হচ্ছে মেজার্ক। ওকে, আমরা কিভাবে মনে রাখবো দেখো, মনে রাখবো হচ্ছে প্রথমে দেখো উদাহরণ আছে, উদাহরণটা মনে রাখবো কিভাবে দেখি। উদাহরণ মনে রাখবো দেখো, এন ডার্কে আছে এ নয় ড আছে, ঠিক আছে, কাণ্ডর মধ্যেও আছে নয় ড, তাই তো। এন ডার্কে কি আছে? নয় ড আছে, কাণ্ডের মধ্যেও আছে হচ্ছে নয় ড, ঠিক আছে। তাহলে এন্ডার্কের এক্সাম্পল কি? কাণ্ড, তাহলে একটা পেরে গেলাম যে এন্ডার্কের এক্সাম্পল হচ্ছে কাণ্ড, ঠিক আছে। এক্সার্কেরটা হচ্ছে মূল, এক্সার্কের এক্সাম্পল কি? মূল। আর মেজার্ক হচ্ছে পাতা, মেজার কোথায়? পাতায়। তাহলে পেরে গেলাম। তাহলে প্রথমে মনে রাখবো কি এন্ডার্ক মানে কাণ্ড, ঠিক আছে। তাহলে উদাহরণ কি? এন্ডার্কের উদাহরণ কি? কাণ্ড। এক্সার্কের উদাহরণ কি? মূল। আর মেজার্কের উদাহরণ হচ্ছে পাতা, ঠিক আছে। তাহলে আমরা তিনটা পেরে গেলাম, এক্সার্ক, এন্ডার্ক, মেজার্ক। ওকে, এতটুকু হয়ে গেছে। এবার দেখো, আমরা এখন দেখো জাইলেমের মধ্যে দুই রকমের জাইলেম থাকে, একটাকে বলা হয় প্রোটোজাইলেম, একটাকে বলা হয় মেটাজাইলেম। কি কি বলছি? প্রোটোজাইলেম আর মেটাজাইলেম। আমরা এগুলোতে শিখবো, আমরা প্রোটোজাইলেম দিয়ে শিখবো, ঠিক আছে। কি দিয়ে শিখবো? প্রোটোজাইলেম দিয়ে। তাহলে প্রোটোজাইলেম দিয়ে শিখলে সুবিধা হবে কি? মেটাজাইলেম হবে এটার অপোজিটটা, উল্টাটা, ঠিক আছে। তো আমরা শিখবো কি দিয়ে? শিখবো হচ্ছে প্রোটোজাইলেম দিয়ে। চলো প্রথমে আসি, দেখো এন্ডার্ক। আমরা এতটুকু তো আইডিয়া আছে যে কোনো কিছুর মধ্যে যদি দেখি যে এন্ডো কথাটা লেখা আছে, কি লেখা আছে? এন্ডো, ঠিক আছে। এন্ডোর শব্দটার অর্থ হচ্ছে ভিতরে, এন্ডো অর্থ কি? ভিতরে, ঠিক আছে। আর কোন জায়গায় যদি এক্সো লেখা থাকে, এক্সো, ঠিক আছে। এক্সো অর্থ কি? এক্সো অর্থ হচ্ছে বাইরে, এক্সো অর্থ হচ্ছে বাইরে। তাহলে এতটুকু মাথায় আছে যে এন্ডো অর্থ হচ্ছে ভেতরে, এক্সো অর্থ হচ্ছে বাইরে, ঠিক আছে। আবার বললাম, এন্ডো অর্থ কি? ভেতরে, এক্সো অর্থ বাইরে। তাহলে দেখো, প্রোটোজাইলেম থাকে কোথায়? কেন্দ্রের দিকে, ভেতরের দিকে থাকে। এন্ডার্কে প্রোটোজাইলেম কোন দিকে থাকে? ভেতরের দিকে। তাহলে মুখস্থ হয়ে গেল, নাম হচ্ছে তার এন্ডার্ক। এন্ডো মানে ভেতরে, প্রোটোজাইলেম থাকে কোথায়? ভেতরে, শেষ হয়ে গেল একটা। আর দেখো এক্সার্ক, এক্সো মানে কি? বাইরে, হ্যাঁ বলছি, এক্সো মানে কি? বাইরে। তাহলে প্রোটোজাইলেম থাকে কোথায়? পরিধির দিকে বা বাইরের দিকে, ঠিক আছে। পরিধি মানে বাইরের দিকে। ওকে, তাহলে এটা দুইটা হয়ে গেল। তাহলে এন্ডার্ক, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, এক্সার্ক, প্রোটোজাইলেম পরিধির দিকে। তাহলে মেটাজাইলেম কোথায় থাকবে? অপোজিট, উল্টা বলবা। অপোজিট কেমন? এন্ডার্কে প্রোটোজাইলেম যেহেতু কেন্দ্রের দিকে আছে, প্রোটোজাইলেম মেটাজাইলেম অবশ্যই কোথায় থাকবে?
বাইরের দিকে থাকবে বা পরিধির দিকে থাকবে। তো আমরা সেটা মুখস্থ করব না। আমরা কি করব না? মুখস্থ করব না। আমরা শুধু মনে রাখবো প্রোটোজাইলেম। পরীক্ষায় যদি মেটাজাইলাম আসে আমরা উল্টাটা দিব। ঠিক আছে? তাইলেই হবে। ওকে? আচ্ছা গেল। তাহলে ভাইয়া বলে দিলাম এন্ডো মানে কি ভেতরে আর এক্সো মানে বাইরে। এবার আসো দেখো মেজার্ক। মেজার্কটা হচ্ছে দেখো ভিতরে আর বাইরে চলে গেল, থাকে কি উভয় দিকে। এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে উভয় দিকে। এক্সাম্পল এটার নাম কি উভয় দিকে। ঠিক আছে? তাহলে কি মেজার্কে থাকে কোথায়? উভয় দিকে। তাহলে কি কি পাইলাম? তাহলে এন্ডারকে হচ্ছে ভেতরের দিকে, এক্সার্কে হচ্ছে বাইরের দিকে, মেজার্কের হচ্ছে ভিতরের দিকে। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আসো জাইলেমের বৃদ্ধির দিকটা। এটা কিভাবে মুখস্থ রাখবো? এটাও তো অনেক সময় অনেকের কঠিন লাগবে, বলবো যে ভাই এটা কেমনে মনে রাখবো? এটাও সোজা আছে। মনে রাখবো যে জাইলেমের বৃদ্ধি হয় সব সময় প্রোটোজাইলেম থেকে মেটাজাইলেমের দিকে। কি মনে রাখবো? বৃদ্ধি কোন দিক থেকে কোন দিক থেকে কোন দিকে হয়? অলওয়েজ পি থেকে এম এর দিকে হয়। পি থেকে এম এর দিকে হয়। শেষ, পড়া শেষ, আর মুখস্থ করবো না কিছু। ঠিক আছে? এখানে তো অনেক কিছু লিখছি ভাইয়া, মুখস্থ করার দরকার নেই। মনে রাখবো কি কোন দিক থেকে কোন দিক থেকে হয়? প্রোটোজাইলেম থেকে মেটাজাইলেমের দিকে হয়। এখন তুমি চিন্তা করো, এন্ডার দিয়ে ভাইয়া বুঝাই। এন্ডারকে প্রোটোজাইলেম আছে কেন্দ্রের দিকে, মেটাজাইলেম আছে পরিধির দিকে। তাহলে বৃদ্ধিটা কোন দিক হবে? কেন্দ্র থেকে পরিধির দিকে। আবার এক্সারকে কি হবে? পরিধি থেকে কেন্দ্রের দিকে। আর এখানে যেহেতু উভয় পাশেই আছে, বৃদ্ধি হবে উভয় দিকে। তাহলে আমাদের পুরো ছকটা মুখস্থ হয়ে গেল। দেখি ভাই একবার রিভিউ দিচ্ছি, আবার যারা বুঝতে অসুবিধা হয়েছে একবার বলে দিচ্ছি। ওকে, আসো। তাহলে দেখো প্রথমে ভাইয়া বলছি কি এন্ডার্ক। এন্ডার্কের মধ্যে 9 ড আছে, কাণ্ডের মধ্যেও 9 ড আছে। তাহলে এন্ডার্কের উদাহরণ কাণ্ড হয়ে গেল। এক্সার্কের উদাহরণ মূল, আর মেজার্কের উদাহরণ পাতা হয়ে গেছে। এবার আসি প্রোটোজাইলেমের অবস্থান। ভাইয়া বলছি এন্ডো মানে হচ্ছে ভেতরে, এক্সো মানে হচ্ছে বাইরে। তাহলে এন্ডার্কের প্রোটোজাইলেম থাকবে ভেতরের দিকে, আর এক্সার্কে প্রোটোজাইলেম থাকবে বাইরের দিকে, আর মেজার্কে থাকবে উভয় দিকে। আর বৃদ্ধি সবসময় কোন দিক থেকে কোন দিকে হয়? প্রোটোজাইলেম থেকে মেটাজাইলেমের দিকে। ঠিক আছে? আমরা শুধু এটা মনে রাখবো, পি থেকে এম এর দিকে, আর কিচ্ছু দরকার নেই, পি থেকে এম। ঠিক আছে? আমাদের পড়া শেষ। এখন বলো যে এই পর্যন্ত বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও, বা ক্লিয়ার হলে বলো যে ক্লিয়ার, তাহলে আমরা নেক্সটে চলে যাব। ঠিক আছে? যদি ক্লিয়ার হয় তাহলে বলো, আর ভাই নেক্সটে চলে যাই। ক্লিয়ার হলে ভাইয়াকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, তাহলে সবার আশা করি মানে ছকটুকু থেকে মুখস্থ হয়ে গেছে এখনই। আমি চাচ্ছি যে এখনই মুখস্থ করে ফেলো, বাসায় যা সিট উল্টে উল্টে দেখবা। ওকে, ভালো করে যাতে পড়া হয়ে যায়। ওকে, তাহলে আশা করি সবার ক্লিয়ার। তাহলে আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, নেক্সটে চলে আসি। নেক্সটে আসে হচ্ছে ভাস্কুলার বান্ডল। ঠিক আছে? এখন দেখো ওখানে অনেক পৃষ্ঠা আছে, অনেক কিছু লেখা আছে, আমরা ওগুলোর দিকে তাকাবো না। পৃষ্ঠা উল্টাও, পৃষ্ঠা উল্টালে একটা এরকম একটা ছকের মতো পাবা। দেখবা যে এরকম একটা ছক আছে, এই যে ট্রি আছে, দেখবা যে সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, এগুলো লেখা আছে। তুমি শুধু ওই ট্রিটাতে যাও, তোমার পুরাটা দরকার নেই। মানে ভিতরে দুই পাশে যে 2 লাইন আছে সেগুলো পড়ার দরকার নেই, সেগুলো সবকিছু আমি একসাথে করে দিতেছি। এখান থেকে আমরা সব পড়ে ফেলবো। ওকে, আমাদের পড়া এখান থেকে শেষ। তাহলে আমরা ওই ট্রিটাতে যাই। ঠিক আছে? পৃষ্ঠা উল্টালেই পাবা। ওকে, আচ্ছা, তো যদি পেয়ে যাও তাহলে আমরা এখান থেকে শুরু করলাম। আচ্ছা, ভাস্কুলার বান্ডেলকে প্রথমত হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করবো। ঠিক আছে? সবাই কি পৃষ্ঠাটা পাইছি? ওই যে ছকের মতো, ট্রি এর মতো, এটা পাইছি? আশা করি পাইছি নাকি? ওকে, যদি পাও তাহলে আমি শুরু করলাম। ওকে, আসো। এখানে একটা ট্রি আছে, সবাই হাতের মধ্যে কলম নাও, ভাইয়া যেটা বলবো সেটা সেটা একটু করে লেখো। ঠিক আছে? প্রথমে লেখো ভাস্কুলার বান্ডেলের। এখানে দেখো কত প্রকার ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে সংযুক্ত, একটার নাম হচ্ছে অরীয়, একটার নাম হচ্ছে কেন্দ্রিক। কয়টা পাইলাম? সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। মজার কথা দেখো, এটাও কত প্রকার? 3 প্রকার। দেখছো? যাই পড়ি না কেন 3 প্রকার, টিস্যুর চ্যাপ্টারে যাই আসুক না কেন 3 প্রকার। আচ্ছা, কি কি? সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। আচ্ছা, এরপর দেখো সংযুক্তর মধ্যে 2টা আছে, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। ওকে, আচ্ছা। আর হচ্ছে কেন্দ্রিকের মধ্যে 2টা আছে, হেড্রোসেন্ট্রিক আর লেপ্টোসেন্ট্রিক, এগুলো আছে আমার। ওকে, সমপার্শ্বীর মধ্যে দেখো 2টা আছে, মুক্ত আর বদ্ধ। তোমরা একটু কষ্ট করে লেখো, মুক্তের নিচে লেখো 2, বদ্ধের নিচে লেখো 1। ঠিক আছে? আমরা এই যে এই ছবিটা, এটাকে একদম মাথায় সেট করে ফেলবো, এখনই সেট করে ফেলবো, যাতে যে কোনো সময় আসলে আমরা বলতে পারি। তাহলে কি? সমপার্শ্বীয় মুক্তের নিচে লিখবো 2, বদ্ধের নিচে লিখবো কি 1। ওকে, আর নিচে লিখে রাখো কাণ্ড। কি লিখবো? কাণ্ড। তাহলে কি বললাম? সমপার্শ্বীয় মুক্তের নিচে 2, বদ্ধের নিচে 1, আর নিচে লিখবো কি? কাণ্ড।
এতটুকু লেখা হয়ে গেল। তারপরে যাই সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় নিচে লেখো কুলা। কি লিখবো? কুলা। ঠিক আছে, ওই যে চাল দেখবে যে ঝাড়ে যে ওইটা কুলা। ঠিক আছে, কুলা লিখে রাখবে, কুলা। ওকে, এবার চলে আসি অরিও। অরিওর নিচে লিখে রাখো পুষ্পক মূল। কি লিখবো? পুষ্পক মূল। এটা লিখে রাখবো আমরা, পুষ্পক মূল। ওকে, আচ্ছা এবার আসি হাইড্রোসেন্ট্রিক। হাইড্রোসেন্ট্রিকের নিচে লিখবো যে এই যে টেরিসে শালা। কি লিখবো? টেরিসে শালা। আমরা এটা দিয়ে মনে রাখি। আচ্ছা, টেরিসে শালা। ওকে, আর লেপ্টোসেন্ট্রিকের নিচে লিখে রাখো ড্রাই। কি লিখবো? ড্রাই। তাহলে ভাইয়া সবগুলো বলতেছি, তোমরা আবারও সুন্দর করে লিখে ফেলো জলদি করে। সমপার্শ্বীয় মুক্তির নিচে 2, বদ্ধের নিচে 1, নিচে লিখবো কাণ্ড। সমদ্বিপার্শ্বীয় নিচে লিখবো কুলা, অরিয়র নিচে লিখবো পুষ্পক মূল। কেন্দ্রিকের মধ্যে হাইড্রোসেন্ট্রিকের নিচে লিখবো আমরা টেরিসে শালা, আর লেপ্টোসেন্ট্রিকের নিচে লিখবো ড্রাই। ঠিক আছে, যদি এগুলো সব লেখা হয়ে যায়, এখন ভাইয়া বুঝাই দিই যে কোনটা কোনটা কোথায় কোথায় পড়তে হবে। ঠিক আছে, নিচে চলে আসি দেখি। নিচে আসো, প্রথমে আছে জাইলেম কেন্দ্রিক। প্রথমে আমি বলে দিতেছি এগুলো থেকে, প্রথমে বলে দিই এখানেই। সমপার্শ্বীর মধ্যে মুক্ত, ভাইয়া 2 দিয়ে বুঝাচ্ছি দ্বিবীজপত্রী উদ্ভিদ। 2 দিয়ে কি বুঝাচ্ছি? দ্বিবীজপত্রী। 1 দিয়ে বুঝাচ্ছি একবীজপত্রী উদ্ভিদ। তাহলে মুক্ত হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, আর বদ্ধ হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। আমাদের পড়া হয়ে গেছে দুইটা। তাহলে মুক্ত সমপার্শ্বীয় কোথায় পাবো? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। বদ্ধ সমপার্শ্বীয় কোথায় পাবো? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর চলে আসি সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় নিচে লিখে রাখছি কি কুলা। কুলা দিয়ে ভাইয়া বুঝাচ্ছি, কুতে হচ্ছে কুমড়া, আর লাতে হচ্ছে লাউ। কি? কুমড়া, আর এটা হচ্ছে কি? লাউ। তাহলে কুতে কুমড়া, লাতে লাউ। তাহলে সমদ্বিপার্শ্বীর এক্সাম্পল কি কি? কুমড়া আর লাউ। ঠিক আছে, এই দুটো মনে রাখলেই হবে। তাহলে সমদ্বিপার্শ্বীর এক্সাম্পল দুইটা, কুমড়া আর লাউ। ওকে, তাহলে এই দুটা হয়ে গেল আমাদের। এবার যে অরিও, অরিওর এক্সাম্পল ভাইয়া লিখে রাখছি পুষ্পক উদ্ভিদের মূলে। কোথায় পাওয়া যায়? পুষ্পক উদ্ভিদের মূলে পাওয়া যায়। তাহলে অরিও যে ভাস্কুলার বান্ডল, এটা কোথায় পাবো? পুষ্পক উদ্ভিদের মূলে পাবো। ঠিক আছে, হয়ে গেল। এবার আসি কেন্দ্রিক দুইটা। কেন্দ্রিক দুইটার মধ্যে আসি জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক। এখান থেকে টেরিসে শালা দিয়ে ভাইয়া কি বুঝাইতেছি? টেরিস দিয়ে ভাইয়া বুঝাইছি হচ্ছে পিটেরিস, অথবা তোমাদের পরিচিত টেরিস। ঠিক আছে, এটাকে বলে। পি তো আর উচ্চারণ হবে না, উচ্চারণ হবে কি? টেরিস। ঠিক আছে, তাহলে টেরিস দিয়ে বুঝাইছি হচ্ছে টেরিস। ঠিক আছে, আর শালা দিয়ে বুঝাইতেছি স্যালাগি নেলা। ঠিক আছে, স্যালাগি নেলা তো মনে থাকে না, অন্তত শালাটা মনে রাখি। ঠিক আছে, কি স্যালা বা শালা। ওকে, তাহলে কি টেরিসে শালা দিয়ে মনে রাখলাম টেরিস আর শালাগিনেলা। ওকে, এই দুটা। ওকে, গেল। এবার আসি ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ। ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণের মধ্যে বলছি তো ড্রাই। ডি আর দিয়ে ভাইয়া বুঝাচ্ছি ড্রাসি আনা। কি বুঝাচ্ছি? ড্রাসি আনা। ঠিক আছে, ডি আর আছে প্রথমে, দেখো ড্রাসি আনা। আর ওয়াই দিয়ে ভাইয়া বুঝাচ্ছি ইউক্কা। ওয়াই দিয়ে কি বুঝাচ্ছি? ইয়াক্কা বা ইউক্কা। ঠিক আছে, এটা মনে রাখলে ওকে। তাহলে আমাদের জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিকটা পড়া হয়ে গেল। বলো কি কি? জাইলেম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে টেরিসের শালা, যেটা হচ্ছে টেরিস আর স্যালাগিনেলা অথবা স্যালাগিনেলা। ওকে, আর ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ কি আছে? ডিআর দিয়ে হচ্ছে ড্রাসিয়ানা, আর ওয়াই দিয়ে হচ্ছে ইয়োক্কা বা ইয়াক্কা, যেটাই উচ্চারণ করো না কেন। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে সবকিছু পড়া হয়ে গেছে। এখন সুন্দর করে সবাইকে আমি কোশ্চেন করতেছি, দেখি আনসার করো তো। কোশ্চেন করতেছি, বলো বদ্ধ সমপার্শ্বীয়। ঠিক আছে, এটা কোথায় পাওয়া যায়? দেখি সবাই কমেন্টে আনসার দাও, বলো বদ্ধ সমপার্শ্বীয় কোথায় পাবা? বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায়? সবাই কমেন্টে আনসার করো। দেখি সবাই আনসার করো, বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল তোমরা কোথায় পাবা? আচ্ছা, সবাই আনসার করতেছো। সবাই আনসার করতেছে একবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, আমরা দেখি ছকের মধ্যে দেখি সুন্দর করে, একবীজপত্রী। ঠিক তো, এই যে ছিল আমাদের বদ্ধ সমপার্শ্বীয়, উত্তর কি ছিল? একবীজপত্রী উদ্ভিদের এই, যখন একবীজপত্রী উদ্ভিদ বলবো অবশ্যই কাণ্ডটা উল্লেখ করবে। ঠিক আছে ভাই, তো কাণ্ড লিখে দিছি তাই না? তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। যদি আসতো মুক্ত সমপার্শ্বীয়, উত্তর হতো কি? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। ঠিক আছে, তাহলে মনে রাখে জানো, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। ওকে, তাহলে আশা করি যে এখান থেকে আমাদের ভাস্কুলার বান্ডল সবগুলোর এক্সাম্পল পড়া শেষ। কারো যদি কোনো কারো কি কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে আমরা নেক্সট টপিকে যাব। যদি ক্লিয়ার হয় বলো ভাইয়া ক্লিয়ার। ভাই একটু কমেন্ট করে জানো যে ভাইয়া ক্লিয়ার।
আচ্ছা, ক্লিয়ার কমেন্ট করো সবাই যে ভাইয়া ক্লিয়ার, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, আমরা নেক্সট টপিক যেটা পড়বো সেটা হচ্ছে, পৃষ্ঠা উল্টাইতে থাকো, একটা টপিক পাবা, একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য। যাইতে থাকো, পৃষ্ঠা উল্টায় একটা ইয়া পাবা, দেখো একবীজপত্রী মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য। সবাই খুঁজে বের করো তাড়াতাড়ি করে, ভাই টাইম দিলাম। একবীজপত্রী মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য, আমরা নেক্সট হচ্ছে এটা পড়বো, ঠিক আছে? মাঝখানে কিছু লাগবে না, ওখান থেকে যা লাগবে ভাইয়া বলে দিচ্ছি একটু পরে। আচ্ছা, আমরা চলে যাই কোথায়? একবীজপত্রী মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য। কি মনে রাখবো? একবীজপত্রী মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়তেই হবে। আচ্ছা, একবীজপত্রী মূলের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে দেখো কি কি আছে। আমি তো বলেই দিছিলাম প্রথমে, যেটা যেটা হচ্ছে, একটা হচ্ছে অধোতক অনুপস্থিত আর কিউটিকল অনুপস্থিত। ওই যে যখন আমরা ওই যে অধোতক পড়তেছিলাম তখনই বলে দিছি ভাইয়া, যে মূলের মধ্যে কি কি থাকে না, দুই জিনিস থাকে না, একটা হচ্ছে অধোতক থাকে না, একটা হচ্ছে কিউটিকল থাকে না। তাহলে কি কি থাকবে না? ত্বকে একবীজপত্রীর মূলে থাকবে না হচ্ছে অধোতক আর কিউটিকল থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর চলে আসি নিচের দিকে, 5 নাম্বার পয়েন্টের দিকে তাকাই। ভাস্কুলার বান্ডল কেমন? অরিও, এটাও আমাদের পড়া হয়ে গেছে, একটু আগে পড়ছি, মনে আছে? অরিওর নিচে কি লিখছি? পুষ্পক উদ্ভিদের মূল। পুষ্পক উদ্ভিদের মূল মানে কি? একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী মূল, দুইটাই তো, সিম্পল কথা। তাহলে ভাস্কুলার বান্ডল কেমন? অরিও, আমাদের এটাও মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের তিনটাও পড়া হয়ে গেল, কিউটিকল অনুপস্থিত, অধোতক অনুপস্থিত, ভাস্কুলার বান্ডল কেমন? অরিও, মুখস্থ হয়ে গেছে সব। আচ্ছা, 6 নাম্বার পয়েন্টের দিকে থাকে, মেটাজাইলাম থাকে কেন্দ্রের দিকে, প্রোটোজাইলাম থাকে পরিধির দিকে। আচ্ছা, এটার জন্য না আমরা একটা টেকনিক ইউজ করবো, ছোট্ট একটা টেকনিক। টেকনিকটা হচ্ছে, আমরা মনে রাখবো যে টেকনিকটা হচ্ছে তোমার এখানে দেখো, তোমাদের কম্পেনিয়ন বুকে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারবা যে লেখা আছে, দেখো ম ম ম, কি মনে রাখবো? ম ম ম, ম ম ম দিয়ে কি ভাবে বুঝাচ্ছি? মূলে মেটাজাইলেম কোথায় থাকবে? মূলে মেটাজাইলেম থাকে মাঝখানে। মূলে মেটাজাইলেম মাঝখানে, মাঝখানে মানে কেন্দ্রের দিকে। ওকে, তাহলে আমরা এই একটা লাইন মানে 3টা শব্দ দিয়ে, ম ম ম দিয়ে আমরা 4টা অবজেক্টিভ পারবো। কয়টা অবজেক্টিভ পারবো? 4টা। দেখো কি কি পারা যায়। ম ম ম দিয়ে যদি মূলে মেটাজাইলেম মাঝখানে হয়, তাহলে তুমি কি বলতে পারো যে মূলে প্রোটোজাইলেম কোন দিকে হবে? পরিধির দিকে হবে। উল্টা তো, তাই তো? মূলে মেটাজাইলেম থাকে মাঝখানে, প্রোটোজাইলেম কোথায় থাকবে? পরিধির দিকে থাকবে। হয়ে গেল, প্রথমটা হয়ে গেল। তাহলে মূলে মেটাজাইলাম থাকে মাঝখানে, প্রোটোজাইলাম থাকে পরিধির দিকে। হয়ে গেল এটা। তারপর তুমি এখন কাণ্ডে এটার অপোজিট থাকবে, মানে এটার উল্টাটা থাকবে। উল্টাটা কি? উল্টাটা হচ্ছে কাণ্ডে মেটাজাইলাম থাকবে পরিধির দিকে, আর কাণ্ডে প্রোটোজাইলাম থাকবে মাঝখানে, ঠিক তো? আমরা মনে রাখছি একটা, কিন্তু আমরা পারতেছি কয়টা? 4টা। আমরা মনে রাখতেছি কি? ম ম ম, মূলে মেটাজাইলাম মাঝখানে, তাহলে মূলে প্রোটোজাইলাম কোথায় থাকবে? পরিধির দিকে। তাহলে কাণ্ডে মেটাজাইলাম থাকবে পরিধির দিকে, কাণ্ডে প্রোটোজাইলাম থাকবে মাঝখানে, ঠিক আছে? আমরা একটা লাইন দিয়ে আমরা 4টা জিনিস মনে রাখবো, কি? ম ম ম, 3টা ম, ঠিক আছে? তাহলে কি কি হলো? মূলে মেটাজাইলাম মাঝখানে। তাহলে আমাদের এখান থেকে পড়া হয়ে গেল। আচ্ছা, নিচে চলে আসি। এখন দেখো, তাহলে আমাদের 6 নম্বর পয়েন্টটা মুখস্থ হয়ে গেছে। দেখো কি লিখছে? মেটাজাইলাম থাকে কেন্দ্রের দিকে, প্রোটোজাইলাম থাকে পরিধির দিকে। আচ্ছা, এবার আসি হচ্ছে 7 নম্বর পয়েন্টটা। 7 নম্বর পয়েন্টের দিকে কি লিখছে দেখো? লিখছে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা হচ্ছে 6-এর অধিক। এটা আমাদেরকে মুখস্থ করতে হবে, এটা ভাই আর কিছু করে টেকনিক করার উপায় নেই, তবে এটা মুখস্থ রাখতে হবে যে জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা কতটা? সংখ্যা হচ্ছে 6-এর অধিক, ঠিক আছে? আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে এই সংখ্যাটা হয় হচ্ছে কত? সংখ্যাটা হয় হচ্ছে 2 থেকে 4টা। দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে সংখ্যাটা 2 থেকে 4টা, একবীজপত্রীর ক্ষেত্রে হচ্ছে 6-এর অধিক। দিস ইজ ইম্পর্টেন্ট অবজেক্টিভ, ভালো করে মনে রাখতে হবে। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে 2 থেকে 4, আর একবীজপত্রীর ক্ষেত্রে 6-এর বেশি। ওকে, আর লাস্টটা মনে রাখবো, মজ্জাটা হচ্ছে বড় থাকে। একবীজপত্রী মূলের মধ্যে মজ্জা কেমন থাকে? মজ্জাটা বৃহৎ আকার থাকে, বড় আকারের থাকে। তাহলে আমাদের সবগুলো বৈশিষ্ট্য একসাথে হয়ে গেছে। দেখো কি কি হইলো? কিউটিকল অনুপস্থিত, অধোতক অনুপস্থিত, ভাস্কুলার বান্ডল অরিও, মেটাজাইলাম থাকে কেন্দ্রের দিকে, প্রোটোজাইলাম থাকে পরিধির দিকে। জাইলেম আর ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা কত? 6-এর অধিক যদি একবীজপত্রী মূল হয়। আর দ্বিবীজপত্রী হলে উত্তর হবে কত? 2 থেকে 4টা, আর মজ্জাটা বড়। তাহলে আমাদের সবগুলো পড়া একসাথে হয়ে গেল। তাহলে আমাদের একবীজপত্রী মূলের বৈশিষ্ট্য শেষ। আমরা নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, এখন আমরা মানে মোটামুটি লেকচারের শেষের দিকে, আর বেশি কিছু নেই, অল্প কিছু পড়াবো। আসো নিচের দিকে চলে যাই।
নিচের দিকে চলে গেলে দেখো একটা ইয়া পাবা, প্র্যাকটিক্যাল অংশের মধ্যে পাবা আছে হচ্ছে কলাবতীর কাণ্ড। ঠিক আছে, কলাবতীর কাণ্ড, কলাবতীকে খুঁজে একটু বের করো, কলাবতীর কাণ্ড পৃষ্ঠা উল্টালে পাবা। ঠিক আছে, কলাবতীর কাণ্ড। কলাবতীর কাণ্ডের মধ্যে কি পড়াবো দেখো ভাইয়া, প্রথমে এই জায়গাটাতে একটা লাইন দেখো, স্যাফরানিন। দেখো কাণ্ড ওই প্যারাটার মধ্যে 2 নাম্বার লাইনে আছে স্যাফরানিন, পাইছো? কি দেখাতে বলছি? স্যাফরানিন। ঠিক আছে, তাহলে কলাবতীর কাণ্ডের যে মানে স্লাইড তৈরি করতে হয় সেই ক্ষেত্রে কি করতে হয়? স্যাফরানিন দিয়ে রঞ্জিত করতে হয়। কি দিয়ে রঞ্জিত করবো? স্যাফরানিন। তাহলে আমরা মনে রাখবো স্যাফরানিন। আর আরেকটা অবজেক্টিভ পড়বো, এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্টের মধ্যে দেখো, একটা হচ্ছে ক্লোরোফাইলাস স্তর। পরীক্ষায় আসে যে কোন কাণ্ডের মধ্যে ক্লোরোফাইলাস স্তর দেখা যায়? উত্তর হবে কি? কলাবতীর কাণ্ডের মধ্যে দেখা যায়। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, কলাবতীর কাণ্ডের ক্ষেত্রে কি স্তর দেখা যায়? ক্লোরোফাইলাস স্তর। ক্লোরোফাইলাস স্তর হচ্ছে ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কোষ থাকে। কি থাকে? ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কোষ থাকে কর্টেক্সের নিচে। ওকে, তাহলে বুঝলাম যে কলাবতী কাণ্ড থেকে কয়টা জিনিস পড়বো? 2টা জিনিস ভাইয়া বলছি। একটা হচ্ছে স্যাফরানিন রঞ্জক, এটা মনে রাখবো। আর নিচে থেকে একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি বলতেছি ভাইয়া? বলতেছি ক্লোরোফাইলাস স্তর কোথায় পাওয়া যায়? কলাবতীর কাণ্ডে পাওয়া যায়। এই দুটা পারলেই হবে। আচ্ছা, এবার নিচে আসি, আমরা একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য পড়বো, পরের পৃষ্ঠায় পাবা তোমরা, ওই কলাবতীর কাণ্ডের পরের পৃষ্ঠায় পাবা। ঠিক আছে, একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য। কাণ্ডের বৈশিষ্ট্য হচ্ছে মূলের বৈশিষ্ট্যের অপোজিটই অনেকটা, তবে কিছু কিছু পড়বো। ঠিক আছে, দেখি। আসো, প্রথমে দেখো কাণ্ডের মধ্যে একবীজপত্রী কাণ্ডের মধ্যে একটা জিনিস অনুপস্থিত থাকে, সেটার নাম হচ্ছে কাণ্ডরোম। কি অনুপস্থিত থাকে? কাণ্ডরোম। ঠিক আছে, তাহলে নাম যদিও কাণ্ড, তারপরও কি থাকে না? কাণ্ডরোম থাকে না। ঠিক আছে, তাহলে এটা দাগায় রাখি যে একবীজপত্রী কাণ্ডে কোনো কাণ্ডরোম থাকে না। আচ্ছা, তারপর চলে আসে 2 নাম্বার পয়েন্ট, কিউটিকল উপস্থিত। এটা আমরা মুখস্থ করব না, এটা আমরা কি করব না? মুখস্থ করব না। আমরা পড়ছি কি? মূলের ক্ষেত্রে অনুপস্থিত, তাহলে কাণ্ডের ক্ষেত্রে কি? অবভিয়াসলি এটা উপস্থিত, উল্টা। ঠিক আছে, মুখস্থ করব না। তারপর চলে আসি একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য, 3 নাম্বারে যায়, অধতক আছে। একই কথা, মূলের ক্ষেত্রে অনুপস্থিত, তার মানে আমরা আবারও বললাম উল্টাটা। উল্টাটা কি? এখানে উপস্থিত। ঠিক আছে, মানে হচ্ছে মূলের উল্টা করবো সবকিছুতে। ঠিক আছে, তাহলে কি কি পাইলাম? কিউটিকল উপস্থিত, আর এখানে কি? অধতক উপস্থিত। তাহলে কিউটিকল উপস্থিত, অধতক উপস্থিত। তারপর চলে আসো 5 নাম্বার পয়েন্ট, এটাও পড়া হয়ে গেছে, ওই যে ম এর মধ্যে ছিল। ঠিক আছে, ওখানে যে মূলে মেটাজাইলাম যেহেতু মাঝখানে, এখানে মেটাজাইলাম হবে পরিধির দিকে, প্রোটোজাইলামটা হবে কেন্দ্রের দিকে। এটাও আমরা পড়ে ফেলছি, এটাও আমরা পারি। ওকে, আচ্ছা, এরপর চলে আসি একবীজপত্রী কাণ্ডের যে ভাস্কুলার বান্ডল, এটা পড়ছি না? বদ্ধ সমপার্শ্বীয়, একটু আগে পড়াইছি। ঠিক আছে, সমপার্শ্বীয় কেমন? বদ্ধ সমপার্শ্বীয়। তাহলে আমাদের এটাও পড়া হয়ে গেছে। আসলে আমাদের এখানে সবই পড়া হয়ে গেছে, জাস্ট দাগাই দিলাম আর কি যে কি কি আছে। তাহলে কি কি বললাম? কাণ্ডরোম অনুপস্থিত, একটা জিনিস অনুপস্থিত, নাম কি? কাণ্ডরোম। বাকি কিউটিকল উপস্থিত, অধতক উপস্থিত, মেটাজাইলাম থাকে পরিধির দিকে, প্রোটোজাইলাম থাকে কেন্দ্রের দিকে, আর ভাস্কুলার বান্ডল কেমন? বদ্ধ সমপার্শ্বীয়। বদ্ধ সমপার্শ্বীয়। তাহলে আমাদের একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্যগুলো সব মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে নাকি? ক্লিয়ার? ক্লিয়ার হলে ভাইকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার হলে ভাইকে জানাও ক্লিয়ার। আমাদের ক্লাস মোটামুটি শেষ, আর একটা স্লাইড আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো সবাই কমেন্ট করতেছে ক্লিয়ার। তো আমরা লাস্ট স্লাইডে চলে যাই, বা লাস্ট টপিকে চলে যাই। লাস্ট টপিক হচ্ছে দেখো, একদম বই লাস্ট পেজের মধ্যে পাবা, মানে চ্যাপ্টারটা লাস্ট পেজের মধ্যে পাবা। কি পাবা? পাবা হচ্ছে একবীজপত্রী কাণ্ড এবং একবীজপত্রী মূলের পার্থক্য। দিস আমরা পড়ে ফেলছি, তবুও যদি একসাথে পড়তে ইচ্ছে হয় তাহলে তোমরা এখান থেকে পড়তে পারো। কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট ভাইয়া জাস্ট ওগুলো বলে দিচ্ছি। দেখো কি কি পড়বো। পড়বো হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আর 6 নাম্বার পয়েন্টটা। কি কি পড়বো? 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আর 6 নাম্বার পয়েন্টটা। ঠিক আছে, ঠিক আছে, 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আর হচ্ছে 6 নাম্বার পয়েন্ট। এই 4টা পয়েন্ট আমরা ভালো করে পড়বো, যদিও সবগুলো আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, জাস্ট রিভিশনের জন্য একটুখানি পড়লাম। ঠিক আছে, তাহলে আমাদের লেকচার মোটামুটি আজকে শেষ। তো সবাইকে থ্যাংক ইউ। আমাদের একটা মিনিয়ন আসছে, তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে। ওকে, আচ্ছা, তো
ভাই তোমরা টেনশন করার কিছু নাই, ভাইয়া হচ্ছে তোমাদের যতগুলো সমস্যা বা যে 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 জিনিসগুলো হয়তো বা কিছু জিনিস ভাইয়া বলতে পারি নাই, কারণ একটা লেকচারের মধ্যে দেখা যায় যে সবকিছু আর আনা যায় না, হয়তো দুই একটা টপিক ভাইয়া বলতে পারিনি, ওগুলোতে যদি কোনো সমস্যা হয় তোমরা ওই এখানে দেখবে যে তোমাদের গ্রুপে বোটানি প্রবলেমস একটা আছে, পোস্ট আছে, ওখানে যদি তোমরা কমেন্ট করো ভাইয়া প্রত্যেকটা নিজে একদম নিজে কমেন্ট করে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো টেনশন করার কিছু নেই, আশা করি যে এখানে পর্যন্ত আর কোনো সমস্যা হবে না। আর যদি পুরো ক্লাসটা ক্লিয়ার হয় তাহলে ভাইয়াকে জানাও যে ভাইয়া ক্লিয়ার, আর ভাইয়া এর মধ্যে তোমাদের আনসারগুলো দিতে থাকবো। হ্যাঁ, একজন বলতেছে যে ক্লাস শেষ সোনার বাংলাদেশ, ঠিক আছে? হ্যাঁ ক্লাস শেষ, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আজকের ক্লাস এখানেই, ক্লাস শেষ করে দিলাম। তো সবাই আশা করি সুন্দর করে চ্যাপ্টারটা পড়ে ফেলবা, বেশি কঠিন না, কোনোদিনও ভয় পাবা না, ভাইয়া যতটুকু বলছি অতটুকুই একটু ভালো করে এক্স্যাক্টলি পড়ার চেষ্টা করো। আশা করি অনেকটা পড়া হয়ে গেছে, বাকিটুকু যতটুকু একটু সমস্যা হচ্ছে সেগুলো একটুখানি ধরে পড়ে বাসায় বসে পড়লে হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে শেষ করে দিলাম, আল্লাহ হাফেজ, তাহলে টাটা।